মানে বাড়িতে গেলাম, তো দরকারি কাজে ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি। গেলাম আবার কালকে রাত্রে চলে আসছি, রাত 11টার সময় আসছি। আচ্ছা, এই হোম ডিস্ট্রিক্ট কোথায়? জি আপু। হোম ডিস্ট্রিক্ট মানে গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আপু। ও আচ্ছা। উফ, অনকার কি খবর? আলামিন কি খবর? জি ম্যাডাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। সামনে আপুর কি অবস্থা? ভাইয়া ঈদ মোবারক। বাসি। বাকি এই যে আজকে আলহামদুলিল্লাহ। নিপোয়া কি আছে? হ্যাঁ আসছে, নিপু আসছে। আঙ্কেল ভাই আছি ভালো। ভাই শুভ সকাল, ঘুম থেকে উঠছেন? হ্যাঁ, শুভ সকাল ভাই। উঠেন উঠেন, ক্লাস তো করতে হবে। আরে ভাই উঠাই আমি, সমস্যা নাই। আমরা কি সকালের ব্যাচে কি মাত্র এই কয়েকজনই আছি, নাকি আরো কয়েকজন আসে আবার পরে? আসে নতুন এক ধরেন, নতুন একজন আসছে আবার। আর নতুন নতুন এক হ্যাঁ রহিমা সুলতানা নামে, না কি জানি রহিমা আক্তার, নতুন আরেকজন আমাদের সাথে জয়েন করেছে। উনি অন্য একটা ব্যাচে ছিল, 37 নাকি 34 যেন ঠিক মনে নেই, তো আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, আমি তো মাঝখানে দুটো ক্লাস মিস করলাম। উম, সমস্যা নেই, ও তেমন কিছু আর কি করা হয় নাই, ইম্পর্টেন্ট কিছু না। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি ভুলে গিয়েছিলাম গতকালকে এই ক্লাসটা ছিল, বাট ম্যাম, জি বলেন। ইয়া ডিএর ওই লোগোটা কিরকম হয়েছে? কিসের? ম্যাম, একটা ওই যে ডিজাইন দিছিলাম ম্যাম। হ্যাঁ আপনি ডিজাইন দিয়েছেন তো, একটা কি যেন লোগো ডিজাইন করেছেন, ভুলে গিয়েছি, রাতে দেখেছি তো, একটু মনে করিয়ে দেন কি লোগো ডিজাইন করেছিলেন। হ্যাঁ, ওইটা হলো ওই যে ডি, মানে ডিটা ডিজাইন করছিলাম আর কি, ডি দিয়ে লোগো আর কি। ওইটা মানে ড্রাগনের মতো ও ইয়া ডি আচ্ছা, ডিজাইন। হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। আবার তাহমিদ হচ্ছে ই কমার্স টাইপের একটা কিছু দিয়েছিল, ইজি লাইফ না জানো কি, আবার মাহমুদ দিয়েছিল দুইটা, সব একসাথে তো তাই ভুলে গিয়েছি। সাব্বির ভালো আছি, কয়টা ক্লাস করিনি? 3 তারিখ থেকে আমরা ক্লাস করছি। অনেকগুলো ক্লাস করিনি, ঈদের পরে আজকে ফার্স্ট। তার মানে সোম মঙ্গল বুধ 3টা ক্লাস করেন নাই। 3টা ক্লাস। ম্যাম গ্রামের বাসায় ছিলাম, নেট পাই না, কি করব? বুঝতে পেরেছি, সবারই একই সেম প্রবলেম। আমি দেখেন নাই নেট প্রবলেমের জন্যই তো দৌড়াইতে দৌড়াইতে গেছি আর চলে আসছি। আপু এটাই তো, আপনি টিচার, আপনার তো বাধ্যকতা বেশি, যার জন্য আপনার কষ্ট করে হলো আসতে হয়েছে। আমি আর আমাদের তো রিল্যাক্সে। আপনাদের তো ধরেন মানে স্টুডেন্ট যারা আছে, যে আমি করলে করলাম না করলে নাই, এখানে তো আমরা আসলে ধরে রাখতে পারবো না, বাট আমাদের তো জবাবদিহি করতে হয়। আর আমি গ্রামে গিয়ে যখন ছিলাম তখন ফোনেই ঠিক মতো নেট পায় না, কোনো ইসেরই না, যে এয়ারটেল গ্রামীণ কোনো ব্র্যান্ডের বলেন, নেটে যে কি প্রবলেম দেখায়, 4G কাজ করে না 2G, এত বাজে অবস্থা। ইদানিং মনে হয় নেটওয়ার্কে খুব বেশি প্রবলেম করতেছে। বেশি প্রবলেম মানে খুবই বাজে প্রবলেম, ওই টাকায় টাকা ঠিকই কাইটা নেয়, 1 মিনিটে 2-3 টাকা কাইটা নিচ্ছে, সেটা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে তাদের নেটওয়ার্কের সমস্যা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রাজু, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো জিপি সিম ছাইরা দেন, জিপি সিম ছাইরা অন্য কোনো সিম ইউজ করেন, জিপি তো একদম ডাকাতের মতো টাকা কাটে নিতেছে। আমি না, আমার ফ্যামিলির কেউ জিপি সিম ইউজ করে না, সব বন্ধ। ভালো করছেন। আমার একদিন ফোন দিছিল জিপি কাস্টমার থেকে, বুঝছেন, দিয়ে বলতেছে আপনি কি কাউকে সাজেস্ট করবেন জিপি সিম ব্যবহারের জন্য? আমি সঙ্গে সঙ্গে মুখের উপর বলে দিচ্ছি না। হ্যাঁ বলবেন তো যে বলছে যে ধন্যবাদ। ফুল ফ্যামিলি জিপি।
ওই যে তো দেখেন আমাকে বলছে ধন্যবাদ, আপনার সঙ্গে আবার পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট করবো। জিপি আর আমার কন্ট্যাক্ট করবে না, আপনাকে ধরে নিয়ে যাবে। আসুক, অতিরিক্ত টাকা কাটতে স্যার ওই সময় ফোন দিছে, কার মেজাজটা খারাপ হবে না বলেন না? অন্যান্য ভাইয়া তো প্রিপেড, আমার তো postpaid, আমার একটা 1 মিনিটে 3 টাকা করে কাটতেছে। হ্যাঁ অন্যান্য ব্র্যান্ডের চেয়ে জিপি খুব খারাপ অবস্থায়, একদম মানুষের যেমন ধরেন আসলে জিপির কিছু ম্যাটার আছে, এটা তো আমি ওখানে জব করছি তো আমি কিছু বুঝি। এটা ব্যাপারটা আসলে অন্যরকম, এটা কনফিডেন্সিয়াল ব্যাপার, এগুলো আসলে এখানে বলা সম্ভব না। আপু জব করছে, আপুর জন্য তো মনে হয় স্যার আছে জিপিতে, এই জন্য আপু ফুল ফ্যামিলি জিপি না না, আমি যতদিন ওই জব জন্য আপনি গুণগান গাইতেছে, অল ফ্যামিলি আমার জিপি ইউজ করতেছে, বুঝছেন? অনুদানের বিষয় না, ওদের বিজনেস যতদিন ছিল ততদিন করছে, এটা কিছু ম্যাটার আছে। আর প্রথম কথা হচ্ছে ওরা নেটওয়ার্ক সেল করে দেয়, এটা সেকেন্ড ম্যাটার। আর আমার ব্যাপার হচ্ছে আমি জব যতদিন করছি ততদিন আমার ক্রেডিট লিমিট মনে হয় 2000-3000 টাকা হচ্ছে আমার ফ্রি ছিল, ডাটা ফ্রি ছিল। বাট এখন তো আমি এমপ্লয়ি না, আলটিমেটলি আমি এখন নিজের টাকায় খরচ করতেছি। আর আপনাদের তো প্রিপেডে কম খরচ হয়, পোস্টপেডে অনেক খরচ হয়। আমি যেটা করি ওই টাকা দিয়ে হচ্ছে মিনিট কিনে নিই, শেষ। আমার ফুল ফ্যামিলি হচ্ছে অনেক আদিকাল থেকে আমরা হচ্ছে ওই জিপি ইউজ করতে করতে নাম্বারগুলো এমন হয়েছে যে এই নাম্বারটা ডিলিট করা যাবে না বা এই নাম্বারটা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যাবে। এটাই প্রবলেম। এটাই প্রবলেম। জিপি ছিল ফার্স্টের দিকে, পরে আসলে আপনি হচ্ছে নাম্বারটা ঠিক রেখে যে কোনো সিমে তো টাইপ করে দেখতে পারবেন। না আসলে আমি আর অন্য কিছু চাচ্ছি না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে সার্ভিসটা পাবো, আমি একদিন এমপ্লয়ি ছিলাম সেই হিসেবে আমি অনেক ফ্যাসিলিটি পাই। যেমন কোনো একটা কমপ্লেইন করলাম যে এটা এই আমার একটা কমপ্লেইন আছে, ওটা যেভাবে তাড়াতাড়ি করে কাজ করে একটা নরমাল অন্য কোনো অপারেটরে আমি যদি ফোন দিই ওরা এত গুরুত্ব দিয়ে কথা বা এত কাজ করবে না। মনে করেন আমার একটা মোবাইলে প্রবলেম হলো, ওরা পার্সোনালি গিয়ে হচ্ছে প্রবলেমটা সলভ করে দেয়, ওটা হচ্ছে আমার একটা ফ্যাসিলিটি, বুঝছেন? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা ঠিক আছে, যে যেটা থেকে থেকে খুশি, আমরা কাউকে ফোর্স করব না যে ভাই আপনি আসেন যান, যার যেটা ভালো লাগে করুক। কিন্তু আমার তো মনে হয় কি এখন সব অপারেটরের তুলনায় রবিটা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, বেশ ভালো সার্ভিস রবিতে এমবির অফার গুলো ভালো, মিনিটের অফার গুলো ভালো। আমি এমনি ফ্রি মিনিট পাইতেছি 2বার না 3বার ফ্রি মিনিট পেলাম, 12 মিনিট করে রবি। হ্যাঁ আমি রবিটা ইউজ করি, আমি মানে এই নাম্বারটার পাশাপাশি রবিটা ইউজ করি। রবিতে খুব ভালো ফ্যাসিলিটি পাই, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রবিতেও নেটওয়ার্ক প্রবলেম দেয়, জিপিতেও দেয়। আমার হাজবেন্ড হচ্ছে সবগুলো অপারেটরে একটা করে তার কাছে আছে, সবগুলোতেই প্রবলেম দেয়, কোনোটাতে যে প্রবলেম দেয় না এমন কোনোটা নাই, সবাই ভালো। বুঝছেন? ফায়েজ কি খবর? ঘুমাচ্ছে এমডি ফায়েজ আবির। ম্যাম আমি আজকে এই 9টার ব্যাচে ক্লাস করবো আর কি। আচ্ছা শোভন, সমস্যা নেই। আজকেও কি ফ্রেন্ডের বাসায়? মানে ওর বাসা থেকে ল্যাপটপ আমার বাসায় নিয়ে আসছি আর কি, নিয়ে এসে ক্লাস করে আবার দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। সকালবেলা তো আসলে আরেকদিনের বাসায় যাওয়াটা সমস্যা। ঠিক আছে সমস্যা নেই। ভাইয়া স্টিল ঘুমাচ্ছে। হ্যাঁ চলেন আমরা ক্লাস শুরু করি। আর কেউ আসবে কিনা সঠিক বুঝতে পারছি না। ওহ মাই গড। আমরা ইলাস্ট্রেটর হচ্ছে কি বলেছিলাম যে মোটামুটি আমাদের সকল টুলস, তারপরে যে ভিতরের অপশনগুলো এগুলো কমপ্লিট। আমরা আজকে হচ্ছে কি বলে বিজনেস কার্ড করার কথা ছিল, তাই তো?
আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা ম্যাম, বলেন। আচ্ছা এই জায়গায় যে আপনি নতুন নিচ্ছেন না, নেওয়ার সময় যে এখানে রিসেন্ট ফাইল আছে, সেভ ফাইল আছে, বা মোবাইল ওয়েব এরকম ফাংশন আছে না, নেওয়ার সময় আমি নিতে গেলে তো এগুলা নিতে গেলে ওয়েব নিলে বা মোবাইল নিলে তো ডিফল্ট সাইজ আসতেছে, অন্যরকম সাইজ আসতেছে একদম। আমি তো এগুলো কিছুই করি না, আমি আমার নিজের মতো কাস্টম সাইজ ইউজ করি। রিসেন্ট এগুলো তো এই পাশে অপশনটা আসে না, নিজের নেওয়ার মতো সাজানোর অপশনটা আসে না কেন? ভাইয়া এটা আমারও হয়েছিল, আপনি ফার্স্টে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, কারণ কি আপনি যে জায়গা থেকে ফাইলটা করছেন সেখানে কোনো ফাইল মিসিং ছিল, বুঝছেন? তো আপনি ফাইলটা ওটা পরে আবার মোবাইলের অপশন বা ওয়েবের অপশন দিলে তখন এই অপশনটা চলে আসতেছে, তখন এখানে যদি আমি এটা চেঞ্জ করে দিই তখন আবার আসতেছে মোটামুটি, কিন্তু অতটা ভালো মনে হচ্ছে না। বুঝতে পেরেছি। আসলে এই আমার হয়েছিল, পরে আমি ওটা মানে ডিলিট করে আনইনস্টল করে আমি আবার একটা ইনস্টল করছি, পরে দেখলাম যে এটা ঠিক আছে। এই একটা ইনস্টল করলাম কত কষ্টে, কতদিন ঘুরাই ঘুরে, আবার এটা যদি আনইনস্টল করি তাহলে সব শেষ। কেন এই যে প্রিন্টে গেলেও তো হচ্ছে এরকম অপশন থাকবে, এই যে প্রিন্টে আসার পর আসতেছে মোটামুটি কয়েকটা, কিন্তু এই পাশে যে আমরা লিখে দিতেছি না, এই অপশনটা ডিফল্ট থাকার কথা, ডিফল্ট থাকার কথা, এগুলো না থাকলেও থাকতে পারে, কারণ এগুলো হচ্ছে আমি এই পর্যন্ত যা যা যে সাইজে কাজ করেছি সেই সাইজগুলো এখানে শো করছে। জি, এগুলো রিসেন্টলি দিলে যে আপনার এই পাশে লেখার অপশনটা আসতেছে না, হ্যাঁ এই যে এটা প্রিসেট, হ্যাঁ এটা কিন্তু আবার আসতেছে না রিসেন্টলি থাকতে। আচ্ছা ভাই আপনি একটা ট্রাই করুন, প্রথমে একবার মোবাইল বা ওয়েব যে কোনো জায়গা থেকে আপনি একটা ফাইল ক্রিয়েট করে দেখেন, পরবর্তীতে আপনি আবার দেখেন রিসেন্টে অ্যাড হবে। আপনি হচ্ছে যেটা করবেন রাজু, ধরেন প্রিন্টে যাবেন, প্রিন্টে যাওয়ার পর যেমন এই যে A4 সাইজ, লিগ্যাল সাইজ, ট্যাবলেট, লেটার সাইজ মানে হচ্ছে 8.5/11, A4 সাইজ, লিগ্যাল, এরকম সাইজ আছে। আপনি যে কোনো সাইজে নিয়ে কোনো কিছু কাজ করবেন, করার পর সেভ করে রাখবেন। এআই ফাইলটা সেভ করলে সেটা রিসেন্ট ফাইলে অ্যাড হয়ে যাচ্ছে, পরে মনে হয় ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখানকার সব টুলস আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। যারা হচ্ছে হয়তোবা ক্লাস করতে পারেনি বা কোনো প্রবলেম হয়েছে তারা হয়তোবা তাদের জন্য প্রবলেম হবে, একটু যে ক্লাসগুলো করে নিই ওইটার ক্লাসটা কভার করে নেব। ভিতরের মোটামুটি কয়েকটা অপশন দেখা কমপ্লিট, বাট কেউ তো মনে করলেন নাই যে এখানে আমাদের একটা 3D অপশন রয়ে গিয়েছে। বলেছিলাম যে 3D দেখবো, এটা গতকাল ক্লাসে দেখার কথা ছিল, আজকে হচ্ছে লোগোর উপরে আমরা ক্লাস করতাম। আচ্ছা সমস্যা নেই, আমরা আজকে 3D দেখব। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা শেপ নিই, শেপের কালারটা ধরেন দিলাম এই কালারটা, স্ট্রোকটাকে অফ করে দেই। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করলাম। তো এটাকে আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, কন্ট্রোল-B দিয়ে পেস্ট, ব্যাকে পেস্ট করলাম, কন্ট্রোল-B ব্যাক। ওইটার কালারটা আমি চেঞ্জ করে দিই, সাপোজ এই কালারটা দিলাম। ওটাকে আমরা একটু বাইরের দিকে নিয়ে আসি। ওকে, দুইটা শেপ আমি ক্রিয়েট করে নিলাম। এরপরে ব্লেন্ড টুল সিলেক্ট করে আমরা ব্লেন্ড করতে পারি, অথবা ওই যে ব্লেন্ডিং অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেকে করলেও হয়, আর ব্লেন্ড অপশন অথবা অল্টার ধরে যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করলেও অপশনটা চলে আসে। তো এখান থেকে আমরা কি করতে পারি যে আমাদের পছন্দ মতো ব্লেন্ড করে 3Dর মতো কাজ করতে পারি। 3D হয়ে গেল, রাইট? দেখতে 3D মনে হচ্ছে, বাট এই কাজটা করার পর প্রবলেম হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারছেন না। তারপরে হচ্ছে এটাকে এক্সপান্ড করতে হয়, যে অবজেক্ট থেকে এক্সপান্ড বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করার পরে হচ্ছে যে এক্সপান্ড,
এটা আলাদা হয়ে যাচ্ছে। তখন আপনি একটা একটা করে যে গ্রুপটাকে যদি ভেঙে দেই, আনগ্রুপ করে দিলাম, এরপর আপনি একটা একটা করে কালার অ্যাপ্লাই করতে পারবেন। বাট এটা তো একটা কালার অ্যাপ্লাই হচ্ছে, সবগুলোর তো একসাথে হচ্ছে না। আবার কোনো টাইপ করলাম, যে কিছু একটা লিখলাম, ধরেন লরেমি থাকুক, এটাকেও আমরা একটা কালার চেঞ্জ করে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল বি, পিছনে সেন্ড করে দিলাম, কালারটা দিলাম ধরেন একটু ডার্ক কালার, এরকম টাইপের। তো দুইজনকে সিলেক্ট করি, একই কাহিনী। যদি সিলেক্ট করে নিই তাহলে অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে মেকে ক্লিক করলে ব্লেন্ড হয়ে যাবে। কতগুলো স্টেপ দিতে চাই, অপশনে চলে যাই, অনেকগুলো স্টেপ দিতে চাই, ধরেন এখানে 50টা স্টেপ দিলাম, ব্লেন্ড হয়ে গেল। এইটা ছাড়াও আমরা 3D কিভাবে করতে পারি, সেম আমি একটা শেপ নিয়ে নিলাম, এই শেপটাকে আমি কি করতে চাচ্ছি, ব্লেন্ড করতে চাচ্ছি। এটার একটা কালার দেই, সাপোজ এই কালারটা দিলাম, একটা স্ট্রোক দিয়ে দিই, ধরেন এরকম একটা স্ট্রোক দিলাম, অথবা আমি স্ট্রোকটাকে অফ করে রাখি, আপাতত পরে দেব। তো এটাকে সিলেক্ট করি, আমি একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর চলে যাব মেনু বারের ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D তে যাওয়ার পর এক্সট্রুড অ্যান্ড বেভেল, এটা এখানে যাব। আমি এই পার্টটাকে একটু এভাবে দূরে রেখে আসি। তো সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, এরকম একটা প্যানেল চলে আসবে। আমার কথা সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। তো ফার্স্টে পজিশন কি বলেছে, আচ্ছা এটাতে আসার পর সবার আগে এই যে নিচে প্রিভিউ লেখাটা আমরা অন করে দেব, যাতে কি কাজ হচ্ছে সেটা আমরা দেখতে পাই। তো ফার্স্ট কি আছে বলেছে পজিশন, আপনি কোন পজিশনে রেখে কাজ করতে চাচ্ছেন। এখানে আছে ফ্রন্ট, মানে শুধু ফ্রন্ট পার্টটা চলে আসবে, এটা ফ্রন্ট পার্ট, ব্যাক একদম পিছনে। আমি যদি 3D অ্যাঙ্গেলে দেখি, এটাকে যদি একটা বক্স মনে করি, যে এটা একটা রেক্টেঙ্গেল বক্স, তাহলে এটার পিছনে কি আছে, একটা ব্যাক সাইড আছে, তাহলে ব্যাক সিলেক্ট করলে ব্যাক পার্ট চলে আসবে। যদি আমি লেফট সিলেক্ট করি তাহলে লেফট পার্ট, রাইট পার্ট, বটম এরকমটা শো করবে। আবার অফ এক্সিস ফ্রন্ট, ফ্রন্টের অফ এক্সিস দেখাবে, মানে একটু অ্যাঙ্গেলে, যে ফ্রন্ট পার্ট অফ এক্সিসে দেখাবে। আবার ব্যাক পার্ট কি করবে, যে ঘুরে এসে এরকম অফ এক্সিসে, ও তো ঘুরলো কিনা আমাদেরকে সেটা শো করছে না, শো করছে এই জায়গাটায়। যে আমি যদি ফ্রন্ট দেই তাহলে কি হবে, এই যে এটা ব্লু কালার যেটা, এটা হচ্ছে ফ্রন্ট, আর ব্যাকে যদি সিলেক্ট করি তাহলে যে ব্যাক পার্ট চলে আসছে। সাপোজ অফ এক্সিস টপ, তখন এই যে টপের পার্টটা দেখাবে, এই যে টপ, এটা হচ্ছে টপ। এরকম অনেকগুলো পার্ট আছে, আপনার কোনটা নিয়ে কাজ করতে সুবিধা সেটা করবো, আমি ফ্রন্ট রেখে কাজ করছি। পরের এই পার্টটাতে চলে আসি। ফার্স্ট প্যানেলটা কি বলছে, যে ও রোটেশন করবে কিভাবে, এক্স অ্যাক্সিস বরাবর অথবা ভার্টিক্যালি। ও ভার্টিক্যালি মানে লম্বালম্বি ভাবে বা এক্স অ্যাক্সিস বরাবর কি করে, রোটেশন করে। ওকে, এটা কি বলছে, যে আমি রোটেশন করব, এই যে এইখানে যে প্যানেলটা, ও রোটেশন করবে ওয়াই এক্সিস বরাবর। ও হচ্ছে পাশাপাশি রোটেশন করবে ওয়াই এক্সিসকে স্টিল ধরে। এক্স কোনটা, আমরা ছোটবেলায় যে 9-10-এ গ্রাফের অঙ্ক করে এসেছিলাম, এক্স কোথায় থাকে, এইভাবে রো বরাবর এক্স আর কলাম বরাবর কি থাকে, ওয়াই। ফার্স্টেটা কি করছে, রোটাকে স্টিল রেখে সে ভার্টিক্যালি ঘুরবে। দ্বিতীয়টা কি বলছে, ওয়াইটাকে স্টিল রেখে, মানে ওয়াই এক্সিসকে স্টিল রেখে সে হরিজন্টালি ঘুরবে। আর পরেরটা বলছে সে জেডকে স্থির রেখে চারদিকে ঘুরবে, এই যে দেখেন সেই পয়েন্টটাকে স্থির রেখে চারদিকে ঘুরে আসবে। এখন আপনি চাইলে এখান থেকে
মুভ করিয়ে কাজ করতে পারেন, অথবা এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে দিতে পারেন যে আপনি কত অ্যামাউন্টে রাখতে চান। সাপোজ আমি এখানে রাখলাম, আমি এখানে ক্লিক করে মাউজের স্ক্রলটাকে এই যে উপরে নিচে এইভাবে ঘোরাচ্ছি, ঘোরালে কিন্তু শো করছে আমি কি কাজ করছি। এখানে যেমন হচ্ছে এইখানেও শো করছে, দেখেন উপর নিচে সে ঘোরাচ্ছে। মাউজের স্ক্রলটা উপরের দিকে গেলে হচ্ছে উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে গেলে যে পার্ট নিচের দিকে চলে আসছে। তো আমি এখানে ধরেন -1010 দিলাম। এটাতে আসি সেম, যদি উপরের দিকে ঘুরাই তাহলে মান কমছে, বাম দিকে আসছে, আর যদি নিচের দিকে ঘুরাই মান হচ্ছে এই যে মাইনাসের দিকে চলে এসেছে, ডান দিকে ঘুরবে। সাপোজ এখানে আমি মাইনাস না দিয়ে 15 দিলাম, +15। এখানে আসি, আসার পর যদি আমি উপরের দিকে ঘুরাই তাহলে রোটেশন হচ্ছে কিভাবে, অ্যান্টি ক্লক, ক্লকের উল্টা দিকে। আর যদি নিচের দিকে স্ক্রলটাকে ঘুরাই তাহলে ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার মতো সে ঘুরছে। আমি এখানে 0 করে দিলাম, দেখি ওকে, মাইনাস করে দিই। তো এখানে আসি, পার্সপেক্টিভ কি বলছে। আমরা পার্সপেক্টিভ ডিজাইন দেখেছিলাম। তো পার্সপেক্টিভ মানে হচ্ছে আমি যদি এটাকে সাপোজ মনে করলাম যে কোনো একটা সেলফের ড্রয়ার, একটা সেলফের ড্রয়ার, সেই ড্রয়ারটার শুধু আমি এই চারপাশের বক্সটা দেখতে চাই, মানে ড্রয়ারটা কেমন আঙ্গিকে আছে সেটা দেখতে চাই। তাহলে আপনি এখানে পার্সপেক্টিভ বাড়ান, পার্সপেক্টিভ বাড়ালে প্রত্যেকটা কর্নার ওই পার্সপেক্টিভ হয়ে আপনাকে শো করবে। দেখেন, মানে এটা হচ্ছে একটা বক্স, যদি আমি ধরি যে বক্সের ভিতরের পার্ট এটা, আর এটা হচ্ছে উপরের পার্ট, ডান উপরে বামে নিচের পার্ট। যত পার্সপেক্টিভ বাড়াবো তত হচ্ছে কি হবে, কর্নারগুলো শো করবে। ম্যাম হ্যাঁ বলেন। পার্সপেক্টিভটা একটু দেখাবেন আবার? ওকে, সাপোজ এটা হচ্ছে আপনার একটা এখন কি আছে, একদম মনে হচ্ছে সলিড একটা বক্স, চারপাশে কি করা, বক্সটা আটকানো। জি ম্যাম। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যে কিভাবে উদাহরণ দেব, আমি যদি এই বক্সটারই উদাহরণ দিই, দেখেন আমার কাছে একটা বক্স আছে, আমি এরকম একটা বক্সের উদাহরণ দিলাম। এই আসুনি, পর্দাটা টেনে দাও। এক মিনিট। আমি যদি এরকম কিছু একটা দেখাই, দেখেন যে এটা যদি আমি বক্স ধরি, একদম বক্সটা এরকম অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলে আছে, যে এইভাবে শো করছে সে। তো আমি বক্সটাকে যদি এইভাবে খুলে দেই, পার্সপেক্টিভ কি বলছে, যে বক্সটাকে আমি খুলে দিলাম, বক্সের মধ্যে এত কিছু কি, তখন এই যে এটা শো করছে এরকম ভিতরের পার্টটা খোলাসা। তো আমি যদি এই পার্টটা এইভাবে দেখি, যেটা চারপাশের পার্টটাই কি শো করছে পার্সপেক্টিভ আকারে, যে আপনি যত এইভাবে অ্যাঙ্গেলে করলে একটা পার্সপেক্টিভ, 2 অ্যাঙ্গেল, 3 অ্যাঙ্গেল, তো ভিতরে কি 4টা পার্টই আমাকে শো করছে। তো এই জিনিসটাই হচ্ছে এইখানে পার্সপেক্টিভটা দেখাচ্ছে কি, যে ইফেক্টে চলে যাই 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল। তো প্রিভিউটা অন করে দেই, এখানে সে পার্সপেক্টিভটা এখানে শো করছে যে আপনি যত পার্সপেক্টিভ বাড়াবেন তত এই যে পয়েন্টগুলো, প্রত্যেকটা পয়েন্ট যে আলাদা আলাদা, এটাকে যদি আমি রাইট সাইড ধরি, যেটা রাইট সাইডের হচ্ছে পার্ট, এটা হচ্ছে লেফট সাইডের, এটা টপের, আর এটা হচ্ছে বটম, আর পিছনে কি আছে একটা ব্যাক। তখন ওই যে সামনের যে মুখটা,
যে সলিড ছিল, এই সলিডের এই উপরের পার্টটা কি হবে, চলে যাবে। যত পার্সপেক্টিভ বাড়াবো তত এটা কি হতে থাকবে, বাড়তে থাকবে। এবং ভিতরের দিকে হচ্ছে আপনার বক্সের যে পার্টটা আছে এটাই যে দূরে সরে যাবে, যে বক্সটা বড় করে আপনাকে তখন শো করবে। নিপু বুঝতে পেরেছি? জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। ওই যে পার্সপেক্টিভ যে টুলস ছিল আমি হ্যাঁ। ওইটার কথা বলছি। ও আচ্ছা, মানে ওই টুলসটা আরেকবার দেখাবো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করি, শেষ করার পর সময় থাকলে আজকে দেখাবো, আদারওয়াইজ আগামীকালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এরপর আসি এক্সট্রুড অ্যান্ড বেভেল। এখানে আসার পর দেখেন এক্সট্রুড ডিপথ কি বলছে, যে আমার তো আমি জানি এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর হচ্ছে এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। এই তিনটা জিনিস আমি জানি। এই যে প্রস্থটা আমি বলছি যে এটা প্রস্থ, কি হিসাবে সে প্রস্থ এটাকে বলছে, যে কতটুকু ডিপে আছে। 50 পিটি দেওয়া আছে, আপনি যত বেশি দিবেন ডিপটা তত কি হবে, বাড়তে থাকবে। দেখেন অনেক বেশি বেড়ে যাচ্ছে, যত কম দিবেন তত হচ্ছে এই যে এই ডিপটা, বক্সটা তত অ্যাকুরেট আসতে থাকবে। ওকে, সাপোজ আমি 70 রাখলাম। পরের পার্টে চলে আসি। দুইটা অপশন, একটা হচ্ছে ক্যাপ অন করা আছে আর একটা ক্যাপ অফ করা আছে। ক্যাপ অন মানে ধরেন আপনার কাছে কোনো একটা আমরা যেমন যদি খুব সিম্পল একটা উদাহরণ দিই, আপনার কাছে এই পানির পটটা আছে, তো এটার কি আছে, মুখটা লাগানো। আমি যদি মুখটা খুলে ফেলি, এটাকে আমি ক্যাপ যদি ভাবি যে এটার একটা ক্যাপ আছে, দেখা যাচ্ছে ছোট্ট আইকনের পাশে, এখানে দেখেন যেটার ক্যাপ আমি যখন পরিয়ে দেব, তার মানে হচ্ছে এই যে উপরের এই পার্টটা ক্যাপ পরানো অবস্থায় আছে। বা আপনি যদি ভাবেন যে একটা সিলিন্ডারের হচ্ছে দুই পাশে ক্যাপ পরানো আছে, আর যদি আমি ক্যাপটাকে সরিয়ে দেই, এইটাতে দেই যে উইদাউট ক্যাপ, তাহলে কি হবে, যে ফ্রন্ট আর ব্যাকে যে ক্যাপটা ছিল সেটাকে আমি সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার সাথে সাথে শুধু চারপাশের যেই বাউন্ডারিটা সেটা থাকবে, আর কোনো ক্যাপ থাকবে না। ক্লিয়ার? বেভেলে চলে আসি। কয়েক ধরনের বেভেল পাওয়া যায়, যেমন আমি কমপ্লেক্স 1 যদি দেই, এটা বেভেল যখন অ্যাক্টিভ করব সাথে সাথে এই পয়েন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। যে কমপ্লেক্স 1 এ ক্লিক করলাম, তো কমপ্লেক্স 1 এর স্টাইল কি বলেছে, যে একটু ইকুয়াল থাকবে, ইকুয়াল থাকার পর আবার একটু উপরে ভাঁজ এসে ওই যে বিভিন্ন ধরনের ফার্নিচারের যে ডিজাইন করা হয় ওইরকম টাইপের, যে স্ট্রেট থাকবে, আবার একটু কোণা আকারে উঠে এসে আবার স্ট্রেট নিচের পার্ট মানে মিডলের পার্টটা উপরে থাকবে। তো এটা বাহিরের দিকে আছে। এখানে হাইটে চলে আসি, হাইট যত বাড়াবেন তত কি হবে, এই যে এটা হাইটটা তত বাড়বে। তো এখন কি আছে, এটা যে সাবট্রাক্ট করছে, মানে হচ্ছে রিয়েলটাকে রেখে কমিয়ে কমিয়ে ভিতরের দুই পাশে যেটা হয়েছে সেটা কমছে। আর যদি আমি অ্যাডিং এ যেটা আছে এইটাতে ক্লিক করি, তাহলে কি হবে, রিয়েলটাকে রাখবে আর উপরের মিডলের পার্টটাকে বাড়াতে থাকবে। দেখেন মিডলের পার্টটাকে বাড়াতে থাকবে, বাট আপনার এই যে রিয়েল যে বক্সটা ঠিক থাকবে, বাড়বে কোনটা, মধ্যেরটা। আর যদি আমি সাবট্রাক্টের বা এই যে চিকন যেটা এটাতে ক্লিক করি, তাহলে রিয়েলটা মানে মিডলটা রিয়েল থাকবে আর দুই পাশেরটা কমতে থাকবে। তো অন্যগুলো দেখি। সাপোজ আপনি কমপ্লেক্স 3 করলেন, 3 করলে এই যেরকম পার্ট আসবে। যদি আমি এই পার্টটা দিই, তাহলে এই যে বিভিন্ন ধরনের মডেল আপনাকে এখন বললো যে আমি একটা ধরেন একটা খাটের ডিজাইন করতে বললো, একটা খাট ডিজাইন করতে হবে। যদিও ইলাস্ট্রেটরে আসলে আমরা ওইভাবে করি না, 3D করার জন্য আলাদা সফটওয়্যারই আছে। তারপরে বললো আপনাকে যে আমি খাটের একটা বেড বানাতে চাই, বেডের মধ্যে কোনো একটা ডিজাইন দিতে চাই, এরকম ডিজাইন আপনি দিলেন। ওকে, আবার ধরেন আমি এটা দিলাম, এটা না দিয়ে জ্যাগিটা দিই। জ্যাগিতে দিলে হবে কি, যে জ্যাগের মতো অপশন আসবে, বা রাউন্ড দিলে যে রাউন্ড একটা অপশন আসবে। তো আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে সেটা ইউজ করে নিতে পারি।
ধরেন আমি গ্লোভটা দিই, গ্লোভে এরকম একটা অপশন আসবে, রোলিং রোলিং করে করে আসবে। আচ্ছা এটাই দিলাম। এরপরে আসেন সারফেস। সারফেস মানে হচ্ছে যে যেটাকে স্পর্শ করলে বোঝা যাবে। এই যে সারফেসটা আছে এটা কেমন হবে, 4টা অপশন। ওয়্যার ফ্রেম মানে তারের মতো করে যে কিভাবে কিভাবে গঠিত হয়েছে, জাস্ট ফ্রেম আকারে থাকলে কেমন হবে। নো শেডিং, আচ্ছা এখানে আমি কমপ্লেক্স না করে নান করে দিই। দেখেন এই যে ওয়্যার ফ্রেম দিলে কি হচ্ছে, জাস্ট ফ্রেমটা যদি আমি কোনো তার দিয়ে বা ওয়্যার দিয়ে করি কেমনটা শো করবে। নো শেডিং, কোনো শেড থাকবে না। এখন আমি এখান থেকে কমপ্লেক্সটাকে সিলেক্ট করি। আচ্ছা এটাকে সিলেক্ট করে রাখি। দেখেন নো শেডিং মানে কোনো শেড থাকবে না, একদম নর্মাল সাদামাটা হবে। ডিফিউজ শেডিং মানে হচ্ছে যে শেডিং থাকবে বাট শেডিং এর লাইটিং বেশি থাকবে না। প্লাস্টিক শেডিং দ্যাট মিন্স যে কোনো আলো যদি সাপোজ আপনার সামনে আমি 4টা বোতল রাখলাম, 4টা বোতলের মধ্যে একটা হচ্ছে প্লাস্টিকের, একটা হচ্ছে কাচের, আরেকটা হচ্ছে কাঠের, আর আরেকটা ধরেন কাগজের। তো এটার উপরে যখন আলো পড়বে, কোনো আলো আপনি ফেলবেন এদের উপরে, দেখবেন কাঠের থেকে কোনো ধরনের আলোই প্রতিফলিত হচ্ছে না, কাগজের থেকে হালকা আলো আসবে বাট ওই রকমটা না। এখানে কাঁচ আর হচ্ছে প্লাস্টিক, এই দুটার মধ্যে কাঁচেরটা কি হবে যে যখন আলোটা পড়বে আলোটা প্রতিফলিত হবে না বাট প্রতিবিম্ব সৃষ্টি হবে, মানে আপনাকেই দেখা যাবে। আর প্লাস্টিকেরটা কি হবে, একদম আলোটা সুন্দর প্রতিফলিত হয়ে মনে হবে যে একটা জায়গা থেকে বিচ্ছুরিত হচ্ছে। আমরা ফিজিক্সে এরকম টাইপের কিছু পড়ে এসেছিলাম, তাই না? জি ম্যাম। যে দেখেন ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ সব আছে ডিজাইনের মধ্যে। ওই যে কি একটা মুভি দেখেছিলাম যেন, ঋতিক রোশনের সুপার 30, দেখেছেন কেউ? সুপার 30 তো মেবি ছিল মুভিটার নাম। না পুরোটা দেখা নাই, না দেখে কিছু কিছু অংশ দেখছি। কিছু কিছু অংশটা না দেখে থাকলে দেখবেন, মানে ফার্স্টের দিকে আর কি। ও সব কিছু ম্যাথের মাধ্যমে, মানে ওইখানে তো হচ্ছে একজনের লাইফ স্টাইল বা তার লাইফে কি কি ঘটে গিয়েছে তার উপর ডিপেন্ড করে মুভিটা, মানে রিয়েল লাইফ নিয়ে, ঘটনা নিয়ে। বাট ওটার ফার্স্টে সে চেহারাকেও মাপে কি ম্যাথের, যে ফিজিক্সের যে ম্যাথের আঙ্গিকে সে মেপে নিচ্ছে যে কি অ্যাঙ্গেলে আছে, কত ডিগ্রি, এবং মানে তার চেহারাটা আমরা বলি না যে একটু লম্বা চেহারা, চোখ দুটো একটু ছোট ছোট, নাকটা একটু বেশি লম্বা বা বেশি খাটো, বা অনেকের বলি একটা চোখ একটু বড় সাইজের, একটা চোখ ছোট, এরকম অনেক উদাহরণ দিই। তো সেখানে সে হচ্ছে এই ম্যাথ করে করে হিসাবটা মিলিয়েছে। মজার খুব, দেখলে আর কি এইসব মুভি দেখলে জ্ঞান বাড়ে, অনেক কিছু জানা যায়। তো এটা দেখলাম, দেখার পর প্লাস্টিক শেড ওকে 4টাই ঠিক আছে। আমরা এখন চলে আসি ম্যাপ আর্টে, যাব না, আমরা মোর অপশনটাতে যাব। মোর অপশনটাতে চলে গেলে আর অনেকগুলো অপশন আসবে। এগুলো হচ্ছে কিসের জন্য, এই পার্টগুলোর জন্য। আমি ওয়্যার ফ্রেমটা সিলেক্ট করি। ওয়্যার ফ্রেমটা সিলেক্ট করলে দেখেন, নাইম কেমন আছে? ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের ছুটি কি কাটে নাই? দাওয়াত শেষ হয় নাই? কুমিল্লা গেছিলাম তো তোদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন আর যে ক্লাসগুলো মিস করেছেন ক্লাসগুলো একটু করে নিব। হ্যাঁ ওকে। সারফেস আমি যদি ওয়্যার ফ্রেম দেই, ওয়্যার ফ্রেম দেওয়ার পর কোনো অপশন এখানে শো করবে না, কারণ এখানে তো কোনো লাইটিংই হবে না, 3Dর কোনো অপশনই আসবে না, তাই এটার কোনো অপশন নেই।
আমি যদি নো শেডিং দেই, নো শেডিং দেওয়ার পরেও কোনো ধরনের অপশন থাকবে না। এখানে বলেছে প্রিজার্ভ স্পট কালার, যে কোনো স্পট কালার থাকলে সেটাকে প্রিজার্ভ করবে। ড্র হিডেন ফেস, কোনো ধরনের মানে ফেস বলতে জাস্ট আমাদের ফেস বলছে না, যে এই 3D শেপটার যদি কোনো হিডেন ফেস থাকে সেটাকে ড্র করবে। তো এই দুটো আপাতত না থাকুক। ডিফিউজ শেডিংয়ে আসি। ডিফিউজ শেডিংয়ে আসার পর কিছু সেটিংস চলে আসবে, টোটাল 4টা। একটা বলছে লাইট ইন্টেন্সিটি, মানে এই যে লাইটিংটা যে পড়ছে এখানে 100% দেওয়া আছে। আমি যদি কমিয়ে দিই লাইটটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে, আর যত বাড়াবেন তত লাইটিং বেশি আসবে। অ্যাম্বিয়েন্ট লাইট, মানে এই যে লাইটিংটা পুরোটা জুড়ে হচ্ছে, পুরোটা লাইটিং এর মধ্যে আরেকটা লাইট, এই যে দেখেন আমি যদি এইটাকে দেখি, এই পুরোটা একটা সার্কেলের মধ্যে এই জায়গাটুকু সে হাইলাইট করেছে, মানে এইখান থেকে লাইটিংটা পড়ে আসছে। আপনি চাইলে এই লাইটিং কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন, যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন আপনার প্রয়োজন মতো, যে আমি এই সাইড না এই পাশে লাইটিং চাচ্ছি। ওকে, এই অ্যাম্বিয়েন্ট লাইটটা আমরা যত বাড়াবো তত হচ্ছে এই যে লাইটটা আরো ছড়িয়ে যাবে। 500 পাওয়ারের 500 ভোল্টের লাইট জ্বালিয়ে দেব, সব লাইটিং হয়ে যাবে। আর যত কমাবেন 44, 28 তত হচ্ছে ডার্ক হয়ে আসবে, মানে লাইটের পাওয়ারটা কমে আসবে। এখন আছে কত, ধরেন এখন 0% আছে, মানে আমি যদি ধরি 220 ভোল্টের বাল্ব, আর আমি এখানে দিয়ে দিলাম 200 ভোল্টের বাল্ব। ডিফারেন্সটা বুঝতে পেরেছি? 50 করে রাখি। ব্লেন্ড স্টেপ, ওই যে ফার্স্টে দেখালাম বা আমরা ব্লেন্ড দেখে এসেছিলাম, এইটার মধ্যেও কিন্তু ব্লেন্ড করা হয়েছে অনেক। এই ব্লেন্ড স্টেপ কয়টা আছে এখানে, 25। আপনি যত বেশি দিবেন তত এখানে আরো স্মুথ হবে, বাট প্রয়োজন নেই। আমরা যদি এখানে 3 দিই দেখি কি হয়। এই যে দেখেন ব্লেন্ড তখন স্ট্রিক্ট হয়ে যাচ্ছে এই যে এই জায়গাটা। আর যদি বাড়াই তাহলে এটা কি হবে, আরো সুন্দর স্মুথ আকারে চলে আসবে। বুঝতে পেরেছি? শেডিং কালার, এই যে শেডিংটা আসছে, শেডিং এর কালার কি আছে, ব্ল্যাকে আছে। নান করে দিলে কোনো কালার হবে না, ব্ল্যাক হচ্ছে ডিফল্ট কালার। কাস্টমে যদি চলে যায় এখানে কালার অপশন চলে আসবে, যে আপনি কি কালার শেডিং দিতে চাচ্ছেন সেই কালারের শেডিংটা এখানে অ্যাড হতে থাকবে। যেই কালার অ্যাড করে দিবেন সেই কালারের শেডিং আসতে থাকবে। তোমাদের ব্ল্যাক ঠিক আছে। ওকে, ডিফিউজ শেডিং এর জন্য দেখলাম। এখন দেখি প্লাস্টিক শেডিং। প্লাস্টিক শেডিং এ চলে যাই। এই যে 4টা দেখলাম, 4টা ঠিক আছে, বাট মিডলে আরো 2টা অপশন আসছে। একটা হচ্ছে হাইলাইট ইন্টেন্সিটি আর একটা হচ্ছে হাইলাইট সাইজ, মানে যেই জায়গাটাকে হাইলাইট করছে, এই যে পয়েন্টটা যেখানে আছে সেটাকে সে হাইলাইট করবে। ডিফিউজ শেডিং এ কিন্তু এই হাইলাইটটা ছিল না, এই যে দেখেন নাই। বাট প্লাস্টিক শেডিং এ ওই যে 4টা বোতল বলেছিলাম আলোতে রাখেন, কাগজের যেটা, পেপারের যেটা, সেটাতে কোনো আলো ইফেক্ট হবে না। কাঠের যেটা, সেটাও কোনো আলো ইফেক্ট করবে না। একটা হচ্ছে কাচের আর একটা হচ্ছে কি প্লাস্টিকের। কাচেরটা হচ্ছে কি হবে, প্রতিবিম্ব হয়ে যাবে। তো এই দুটো 3টে বাদ থাকে প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে আলো পড়লে এরকমটা একটু কি মনে হয় যে লাইটিং হচ্ছে। তো হাইলাইট সাইজ এখানে 90% আছে, আমি যদি এখানে কমিয়ে দিই তাহলে লাইটিংটা কি হচ্ছে দেখেন, এই যে আস্তে আস্তে কমে যাচ্ছে, লাইটিং এর সাইজ কমে আসছে। দেখেন এই যে লাইটিং সে দিচ্ছিল এতটুকু পার্ট, যদি 0 করে দিই, যেখান থেকে লাইটিং হচ্ছিল এই যে পার্টটা থেকে, দেখেন এখানে কমে আসছে। যত বাড়াবেন তত লাইটিং কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আমি হাইলাইট সাইজটা অত বেশি না দিয়ে 80 করে দিলাম। আর ইন্টেন্সিটি, যে আপনি যত এখানে বাড়াবেন তত হচ্ছে আলো ছড়াবে, যত কমাবেন তত কমে যাবে। এখানে আমি এটাকে 70% করে দেব। ওকে, আপনার কাজ যদি কমপ্লিট হয়ে যায় এখানে ওকে প্রেস করেন, তাহলে 3D একটা শেপ আমরা পেয়ে যাব। তো এটা তো শেপের মধ্যে করলাম। সাপোজ আমি একটা টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে যদি করি তখন কি হবে, ব্লেন্ডের মতো আমার এখানে কি করতে হচ্ছে না,
কপি করতে হচ্ছে না বা কোনো কাজই করতে হচ্ছে না। আমি একটা টেক্সট নিলাম, টেক্সটটাকে সিলেক্ট করি, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাব 3D, 3D থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, সেভ অপশন, প্রিভিউটা অন করি। অন করার পর দেখেন আমি যদি এই অপশনটাকে অফ করে দেই, তো ধরেন অ্যাঙ্গেলটা আরেকটু যদি ঘুরিয়ে দেই, যে এখানে 10 করে দিলাম, এটাকে আমি 15 করে দিলাম, আর এটাকে রাখলাম, এরকমটা রাখলাম। ডিপ 50 আছে, ওকে। প্লাস্টিক শেডিং, মোর অপশনে চলে যাই। দেখেন এখানে লাইটিং যে আছে, আমি যদি লাইটিংটাকে আরেকটু বাড়িয়ে দেই, যদি কমিয়ে দেই, লাইটটা একটু বাড়িয়ে দিলাম, হাইলাইট হচ্ছে বাড়ানো থাকুক, ওকে, সব ঠিক আছে। আমি এটাকে ওকে প্রেস করলাম। তো আমি ধরি এখানে ওই যে ব্লেন্ড করেছিলাম, এখানে আমি ব্লেন্ড দিয়েও দেখাই। এখানে আমরা যখন ব্লেন্ড করেছিলাম তখন কি করেছিলাম, যে একটা লেখা লিখেছি, কালারটা একটু চেঞ্জ করে দিই, সাপোজ এই কালার অথবা ইয়েলো কালার, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পিছনে পেস্ট করেছি, কালারটা চেঞ্জ করে দিই, ধরেন এই কালারটা, তারপরে হচ্ছে একটু দূরে সরাই। তো দুইজনকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ব্লেন্ডে চলে যাই, অপশনে যাই, স্টেপ 50, ওকে, ঠিক আছে। অবজেক্ট থেকে ব্লেন্ড মেক করে দিয়েছিলাম, তো ব্লেন্ডিংটা এরকমটা হয়েছিল। তো এটাতে কি করা গিয়েছিল, যে আমি চাইলেই এই নেমটাকে কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি, যে LED চেঞ্জ করে দিচ্ছি। বাট দেখেন কি প্রবলেম হচ্ছে, যে ফার্স্টে তো একটা নেম ছিল, আমি নেমটাকে চেঞ্জ করে দিতে চাই, যে এল এর জায়গায় শুধু এল এর জায়গায় এল, ঠিক আছে, ও এর জায়গায় কি দিতে চাই, ই, এখানে দিতে চাই ডি, এখানে দিতে চাই পি, জি। দেখেন প্রবলেমটা কি হচ্ছে, এলইডিপি লিখেছেন, ওকে ফাইন, কিন্তু এখানে ওই যে দুইটা ছিল, একটা হচ্ছে উপরে আর একটা কি ছিল নিচে, ব্যাকে। সঞ্জিতা ম্যাম আছেন? সাব্বির, শোভন, জি ম্যাম শুনতেছি। শোভন আছে, সঞ্জিতা ম্যাম নাই, রাজু, নিপু আপু আসি। আসি ম্যাম। আছে। আচ্ছা ঠিক আছে। ব্লেন্ডের ক্ষেত্রে কি করেছিলাম, দুইটা আমি কপি করেছিলাম, যে একটা লিখেছি ফার্স্টে, সেটাকে কপি করে পিছনে দিয়েছি। তো যে কারণে আমি যখন চেঞ্জ করতে চাচ্ছি, তখন দেখেন উপরের পার্টটা চেঞ্জ হচ্ছে, নিচের পার্টটা কিন্তু ওই যে লরেমে ঠিকই রয়ে গিয়েছে, এলইডিপি আসছে না। বাট আপনি 3Dর ক্ষেত্রে দেখেন, আপনি এটাকে সিলেক্ট করলেন, টেক্সটে চলে যান, চেঞ্জ করতে চাচ্ছেন, ওকে করেন, নো প্রবলেম। যে আমি লিখলাম GRAPHICS গ্রাফিক্স লিখলাম, অটোমেটিক্যালি আপনি লেখাটাকে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আবার আমি এটাতে চাইলে কি করতে পারি, ফিল কালার আছে, একটা স্ট্রোক দিয়ে দিই, যে এরকম টাইপের একটা স্ট্রোক দিয়ে দিলাম, দেখতে আরো সুন্দর লাগছে। যে কোনো ধরনের যে কালার দিতে চাই, আমি একটা স্ট্রোক দিয়ে দিলাম, ওকে। সাপোজ এটাকেও যদি আপনি চান একটা স্ট্রোক দিয়ে দেন, বাট প্রবলেম হচ্ছে স্ট্রোকটা তখন আলাদা হয়ে চলে আসবে, সো এটাতে স্ট্রোক দেওয়া যাবে না, কারণ আমরা ওই যে ইউজ করেছিলাম, ওটাকে কি বলে, জিগজ্যাগ কমপ্লেক্স ইউজ করেছিলাম। তো এটা যদি আপনার কাজ কমপ্লিট হয়ে যায়,
এটা কি মনে আছে যে বলেছিলাম আমরা যখন কোনো কিছু ডিজাইন করব, ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর ক্লায়েন্ট যখন বলবে যে ওকে ফাইনাল ডিজাইন আর কোনো এডিট নেই, বা যে হ্যাঁ ঠিক আছে ওকে তুমি এখন এটা ফাইনাল আউটপুট দাও, তো ফাইনাল আউটপুটে গিয়ে আমরা কয়টা করব, দুইটা রাখবো। দুইটা কি রাখবো, একটা হচ্ছে র ফাইল, এই যে এই ফাইলটা দেখছি, ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এটাকে সেভ করে রাখবো, যে এই যে এআই ফাইলে সেভ করে রাখবো। সেভে দিলে এটা হচ্ছে র ফাইল হিসেবে সেভ হবে। র ফাইল বা এডিটেবল ফাইল মানে হচ্ছে পরবর্তীতে, যেমন এই যে দেখেন গ্রাফিক্স, পরবর্তীতে যাতে কি করতে পারি, এখানে এসে আমি এডিট করতে পারি, বা যে যাকে আমি ফাইলটা দিচ্ছি সে যাতে এডিট করতে পারে। বাট আমি গ্রাফিক্সটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, যদি আমার এটা প্রিন্টে যায় মানে প্রিন্টেবল, বা এটাকে বলা হয় যে ফাইনাল আউটপুট ফাইল। তো টেক্সটকে আমার আউটপুট, ফাইনাল আউটপুটের সময় কি করে দিতে হয়, টেক্সটকে শেপে কনভার্ট করে দিতে হয়। কিভাবে কনভার্ট করে, রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, অথবা টাইপে গিয়ে টাইপ থেকে এই যে ক্রিয়েট আউটলাইন্স, যে কোনো টেক্সট থাকলে তাকে আউটলাইন করে দিতে হয়, শেপে কনভার্ট করতে হয়। সেম এজ এইরকম যদি কোনো শেপ থাকে যারা হচ্ছে অনেকগুলো শেপের মতো হয়েছে, 3D টাইপের হোক বা ধরেন কোনো স্ট্রোক হোক, সবাইকে তখন আমার মানে আপনার টোটাল যে ডিজাইনটা থাকবে সব ডিজাইনকে কি করতে হবে, শেপে কনভার্ট করতে হবে। তো ধরেন আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, চলে যাব অবজেক্ট, দুইভাবে করা যায়, অবজেক্ট থেকে যে এক্সপান্ড অথবা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তো এখানে এক্সপান্ড আসছে না, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, এই যে অ্যাপিয়ারেন্সে অ্যাক্টিভ হয়ে গেল, অবজেক্টে যাই, এই যে এখন এক্সপান্ড চলে এসেছে। কয়েকবার এক্সপান্ড করি, এখন এটা কি আছে, শেপ আকারে আছে, দেখেন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে, ওই যে ওয়্যার ফ্রেমের মতো। তো আপনি কিন্তু চাইলে এখন এটাকে আর কি করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না, কারণ এটা এই যে দেখেন শেপের মতো হয়ে গিয়েছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট। কারণ কি, এটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হলে আর এই পার্টটা কি হবে না, কোনো কিছু ভ্যানিশ হওয়ার বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে এডিট বা র ফাইল আর হচ্ছে প্রিন্টেবল ফাইলের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছি? জি ম্যাম। পিসিটা না কেমন যেন মনে হচ্ছে যে ঘাড় পাকা হয়ে গেছে। এখন আপনাকে কেউ বলল যে আমার কিছু মডেল বানাতে হবে, মডেল বলতে অ্যাক্টর মডেল না, যে সাপোজ আপনাকে আরএফএল কোম্পানি বললো যে আমি নতুন একটা বোল বাজারে আনতে চাচ্ছি, বা একটা মগ বাজারে আনতে চাচ্ছি, অথবা বললো যে আমি একটা গ্লাস বাজারে আনতে চাচ্ছি, আমাকে একটু ডিজাইনটা করে দাও। তো এরকম টাইপের ডিজাইন করতে হলে আলাদা সফটওয়্যার আছে, 3ds ম্যাক্সে করা যায়, তারপর হচ্ছে ইসে করা যায়, মায়াতে করা যায়, আমরা চাইলে ইলাস্ট্রেটরেও করতে পারি। কিভাবে করতে পারি, এই মডেলগুলো বানানোর জন্য শুধুমাত্র স্ট্রোক কাজ করবে, স্ট্রোক 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে আপনার মডেলগুলো ক্রিয়েট করে। চলেন দেখি, সাপোজ আপনাকে কেউ বললো বা আমি বললাম যে একটা ওয়াইন গ্লাস বানাবো, তো আমি যদি এরকম টাইপের করি, একটা ওয়াইন গ্লাস বানাই, যে গ্লাস কেমন হয় ওয়াইন গ্লাসটা,
যে ধরে নিলাম এটা হচ্ছে ওয়াইন গ্লাস। যে আপনাকে বললো কেউ একটা ওয়াইন গ্লাস বানাতে, আপনি এই গ্লাসটা বানালেন। তো এটা দেখতে ভালো লাগছে নাকি আমি একটা শেপ ক্রিয়েট করি, শেপ ধরি, ওকে। ফিল কালার অফ থাকবে, শুধুমাত্র স্ট্রোক থাকবে। স্ট্রোক দিলাম আমি এই কালারটা। তো এটা সিলেক্ট করলাম, চলে যাব হচ্ছে এটা সিলেক্ট করে চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D, 3D থেকে রিভলভ। এখানে চলে আসি, চলে আসার পর ওই যে এরকম একটা প্যানেল চলে আসবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কীভাবে যায়। আমি প্রিভিউটা অন করে দেই, প্রিভিউ অন করে দেওয়ার পর যে অ্যাঙ্গেলটা কি ঠিক আছে কিনা সব ঠিক করে নিলাম। নেওয়ার পর এখানে একটা অপশন বেশি, অ্যাঙ্গেল 360 ডিগ্রি। দেখেন আমি যদি 360 ডিগ্রি না দিয়ে এখানে আরও কমিয়ে দিই, সাপোজ 270 ডিগ্রি দিলাম, তাহলে কি হয় দেখেন, এই যে পার্টটা ঘুরে কমে যাচ্ছে। তো 360 ডিগ্রি মানে হচ্ছে এই যে স্ট্রোকটা, স্ট্রোকটা 360 ডিগ্রি ঘুরে এসে আপনার এখানে অ্যাড হয়েছে। সব ঠিক আছে, ওকেতে প্রেস করি। এই ক্যাপটা আর এই ক্যাপটার মধ্যে পার্থক্য কি বলেন? কেউ একজন বলেন। ম্যাম 3D টাই ঠিক আছে। দেখতে ভালো লাগছে 2D চেয়ে। সো আপনি এরকম টাইপের যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন, বাট একটু কষ্ট করতে হবে। সাপোজ আমি এখান থেকে পেন্সিল টুলটা নিয়ে নিলাম, আমি এরকম কোনো একটা কিছু ক্রিয়েট করলাম, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে 3D রিভলভ, প্রিভিউটা অন করি, ওকেতে প্রেস করি। এই যে দেখেন প্লাস্টিক শেডিং এর মধ্যে এখানে কি আসছে, এই অপশনটা আসছে। যদি এটা না হয় ইফেক্ট থেকে 3D রিভলভে চলে যাই, এই যে শেডিংটা এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, প্রিভিউ অন করে দেন। এখান থেকে তখন লাইটগুলোকে কি করতে পারি, আমরা একটু কমিয়ে দিতে পারি, যে এটা 50 ঠিক আছে। হাইলাইটটা একটু কমিয়ে দেই। এই যে এই পার্টটার কাজ করছে। হাইলাইটটা আমি 40 রাখি, হাইলাইট সাইজটাকে একটু ছোট করে দেই, বেশি ছোট হয়ে যাচ্ছে। এটিতে রাখলাম, ব্লেন্ড অপশনটাকে বাড়িয়ে দেই যাতে আরো স্মুথ হয়। ওকে, ওকে, এরকম কিছু একটা করে আমি ওকেতে প্রেস করলাম। তো আপনি একটা শেপ ক্রিয়েট করলেন,
এখন ধরেন মনে করেন যে এটার শেপটা আরেকটু চেঞ্জ করতে হবে, তাহলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে কোন অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আপনি কাজ করতে চান সেটা নিয়ে কাজ করেন। যে এটাকে আমি আরেকটু রাউন্ড করে দেব, তাহলে দেখবেন এই যে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। যে না আরেকটু এইভাবে দিতে চাচ্ছি, ওকে, এই পার্টটাকে আমি আরেকটু নিচের দিকে আনতে চাচ্ছি, ঠিক আছে ফাইন, চেঞ্জ। অথবা এই পার্টটাকে আমি আরেকটু নিচের দিকে নিতে চাই, ওকে। আপনি আপনার মতো করে তখন কি করতে পারবেন, এডিট করতে পারবেন। যে আপনি এরকম টাইপের কিছু একটা ক্রিয়েট করলেন। এরপরে ধরেন আপনি চাইলেন যে আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ক্লিক করার পর এতটুকু রাখলাম। তো চলে যাবে ইফেক্ট থেকে 3D থেকে রিভিউ অন করে দিই, ঘুরে আসবে, ওকেতে প্রেস করি, যে একটা পিন আকারও হয়ে যাবে। এখন এটাকে যদি আমি রোটেট করি দেখেন কি হয়, চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ আমি এই দিকে রোটেট করে নিয়ে আসলাম, পিনটাকে একটু ঘোরাতে চাই, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, এটা এখনো নর্মাল 3D আকার আছে, তাই যদি আপনি ঘোরান এটা চেঞ্জ হতে থাকবে। সো এটাকে আমার কি করতে হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে যেতে হবে, এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড করে দিলে এখন আপনি এটাকে রোটেট করান, নো প্রবলেম, যে অ্যাঙ্গেলে আপনি রোটেট করাবেন এটা সেই রোটেট হতে থাকবে। বুঝতে পেরেছি? যে রোটেট করালেন, রোটেট করানোর পরে সাপোজ এরকমটা আছে, আমি আরেকটা অল্টার ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে রোটেট করাই, ঠিক এই পয়েন্টে এসে সেট করি, নিচের অ্যালাইনমেন্ট এটাকে ছোট করে দেব, arrange send to back, ওকে। এটা আমি তখন একটা সলিড কালার দিয়ে দিই, যে একটা সলিড কালার দিয়ে দিলে মনে হবে কি পেনটা ছায়াটা পড়েছে, ওকে। বা চাইলে আপনি ইফেক্ট থেকে ব্লার থেকে গসিয়ান ব্লারে চলে যাই, প্রিভিউটা অন করি, যেটা একটু ব্লার হয়ে আছে এরকম টাইপের, আর একটু চাইলে ব্লারটা বাড়িয়ে দিতে পারি, 20 করে ওকেতে প্রেস করো, যেরকম এটার একটা ছায়া পড়েছে। তো
আমরা যাই ক্রিয়েট করি না কেন, সাপোজ আপনি এরকম টাইপের কিছু একটা করলেন, ফিল অফ থাকবে, থাকবে কি শুধু স্ট্রোক। চলে যাবে ইফেক্ট, 3D রিভলভ, প্রিভিউ অন করি, এটাতে প্রেস করি, তো সিলেক্ট করি। আমার এখানে আরেকটু এটাকে হেলদি করতে হবে, আমি টেনে দেই, ওকে। এরকম টাইপের কিছু একটা বানাতে চাচ্ছিলাম। অথবা আমি চাচ্ছি যে একটা যে পেনের মতো করে একটা শেপ ক্রিয়েট করতে চাই। যদি যেহেতু এটা আমরা কি করছি 2D, এগুলো তো আসলে 3D হবে না, যে 3Dর একটু পার্ট বা ভাব নিয়ে আসতে পারবে, রিয়েল 3D তো আর করা যায় না। তো আমরা এখানে হচ্ছে একটা পার্ট নিয়ে নেব, নিপু তো ভয় পাওয়াই দিলেন। কি ম্যাম? বললাম ভয় পাওয়াই দিছেন, আমি তো ভাবলাম আমাকে কি বললেন। ম্যাম ওই যে আমু আর কি লাঠি নিয়ে দৌড়ছিল আর কি, সাপ নাকি এটা। আচ্ছা,
সাবধানে থাকেন। আমরা জাস্ট একটা পার্টের শেপ ক্রিয়েট করে ট্রাই করছি আচ্ছা যে এরকম একটা শেপ ক্রিয়েট করে নেব। ওকে, এটার একটা স্ট্রোক দিয়ে দেই। দেওয়ার পরে চলে যাব কোথায়, ইমেজটাকে চলে যাব ইফেক্ট, সেখান থেকে 3D, তারপর হচ্ছে রিভলভে চলে যাব। রিভিউটা অন করি, কলমের মতোই মোটামুটি একটা শেপ চলে আসবে। আপনার যেরকম এরকম পারফেক্ট ভাবে আসতেছে না, আমার এরকম পারফেক্ট হচ্ছে না। মানে শ্যাম্পেইনের ওইটা ড্র করতে গেলাম, ওই যে হাতল যেটা আর কি ধরার মতো চিকন যেটা থাকবে, ওইটা আমার মোটা হয়ে যাচ্ছে। এই যে এটা জি ম্যাম, এটা এই যে হ্যান্ডেলটা এইটা আর কি মোটা হয়ে যাচ্ছে, চিকন। এটা হচ্ছে আমি কিভাবে করেছিলাম, আমি হচ্ছে পেন টুল দিয়ে কেটেছি। ফার্স্টে তো এই রাউন্ডটা নিলাম, নেওয়ার পরে এটা হচ্ছে শিফট ধরে একদম স্ট্রেট একটা লাইন নিয়েছি, নেওয়ার পরে এই পার্টটাকে একটু চিকন করে এভাবে নিলাম। এখানে শিফট স্ট্রেট একটা লাইন নিয়েছি। আপনি কি স্ট্রেট লাইন নিচ্ছেন? জি ম্যাম, স্ট্রেট লাইনে তো নিলাম। দেখেন তো আরেকবার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে। হয়েছে নিপু? সারা রাতে 1% রেন্ডারিং। কি এক বাজে সফটওয়্যার। নিপু হয়েছে? হচ্ছে না ম্যাম, আমি দেখাচ্ছি ম্যাম। আচ্ছা, আলামিন কি খবর? এরকমটা হচ্ছে। দেখি আপনি আবার ফার্স্টে থেকে নেন, কেটে দেন, আচ্ছা ডিলিট করেন। ম্যাম, এই যে এরকমটা নিছি ম্যাম, তারপর ম্যাম ইয়া করলাম, হচ্ছে না। সিলিন্ডারের মতো হয়ে যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা দাঁড়ান, লাস্ট পয়েন্টটা কি আপনি ফার্স্টের যে ছিল ওইটার শেপে করে করছেন? ওয়েট, ম্যাম ওইটা, আচ্ছা ম্যাম। এই যে সেটিংস পার্টটা একটু দেখি, সেটিংসে চলে যাই। ওকে, রিভলভ, অ্যাঙ্গেল, ক্যাপ, অফসেট, লেফট এজ, একটু নিচের দিকে নামাই। দাঁড়ান এক মিনিট। ম্যাম মোর অপশনে যাব? হ্যাঁ, মোর অপশনটাতে চলে যান। না, আমারটা তো ঠিকই হচ্ছে। দেখেন তো ম্যাম এই ফার্স্টে যে আছে পজিশন কি আছে,
পজিশন কি লেখা? পজিশন ম্যাম কি অফ এক্সিস ফন্ট। অফ এক্সিস ফ্রন্ট, ওকে। এখানে তারপরে হচ্ছে মান তো আপনি যেটা যেভাবে দেন নো প্রবলেম। পার্সপেক্টিভ 0 দেওয়া আছে? পার্সপেক্টিভ জি ম্যাম, পার্সপেক্টিভ হ্যাঁ 0 ম্যাম। ওকে গুড। অ্যাঙ্গেল 360 ডিগ্রি, ক্যাপ অন করা আছে। অফসেট কত দেয়া? ম্যাম 0 ওকে। লেফট হেড নাকি রাইট হেড? ম্যাম লেফট। ওকে ঠিক আছে। প্লাস্টিক শেডিং, জি ম্যাম প্লাস্টিক শেডিং লাইট ইন্টেন্সিটি 100 50। আচ্ছা এটা তো লাইটিং, ওটার কোনো প্রবলেম নেই। এখানে প্রিজার্ভ স্পট কালার এটা আছে? ম্যাম ওইটা সিলেক্ট করা নেই। সিলেক্ট ওইটা করা নেই? সিলেক্ট করে দিই। না না না, সিলেক্ট ছাড়া থাকবে। ড্র হিডেন ফেস এটাও সিলেক্ট ছাড়া থাকবে। জি ম্যাম ওইটা সিলেক্ট করা। তারপরে সেম প্রবলেম হচ্ছে। জি ম্যাম দেখি ওকেতে প্রেস করেন তো। ম্যাম এই যে এরকম। আচ্ছা ম্যাম আমি দেখি এটা সমাধান করার চেষ্টা করব। না এরকমটা কেন হবে? আমি সেইটাই তো বুঝতেছি আপনি আরেকটা ড্র করেন তো দেখি আমার সামনে। এখানে পেন টুলটা নিয়ে আসেন, এটা পাশে ড্র করেন। ম্যাম পেন টুল আছে। আচ্ছা ওকে, ক্লিক। এখান থেকে না একটু রাউন্ড, হ্যাঁ বামে চলে যান, বামে বামে, এত কাছাকাছি না। আরেকটু ম্যাম। হ্যাঁ দেখা যাচ্ছে না, মোবাইলটা সরে গিয়েছে আপনার। আচ্ছা ওকে হ্যাঁ, একটু রাউন্ড করেন। বেশি রাউন্ড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে রাখেন, এটা হ্যান্ডেল কেটে দেন। আমি একটু দেখতেছি ম্যাম। শিপ ধরেন, শিপ ধরে একটা ছোট্ট স্ট্রেট লাইন দেন, ছোট্ট করে। আমি দুইটা করতে গেলে ঝামেলা। আচ্ছা রেখে তারপর করেন। ঠিকমতো হলো। এখন ওনাটা কেন প্রবলেম হচ্ছে একটু দেখি। শিপ ধরে স্ট্রেট লাইন দিয়েছেন? জি ম্যাম এই যে। আচ্ছা এটা ওকে ঠিক আছে। সিলেকশন টুল সিলেক্ট করেন। সিলেকশন টুল জুম সিলেক্ট। আচ্ছা আপনি এটাকে কি বলে, ফিল কালারটা অফ করে দেন। ফিল কালার অফ। ওকে গুড, স্ট্রোক Off. আছে। এখন করেন তো দেখি। রিভলভ, ওকেতে প্রেস করেন। ম্যাম হয়েছে তো এখন। এখন হয়েছে। এই যে ফিল কালারটা থাকার কারণে সেই প্রবলেমটা করছিল। ম্যাম একটু আমারটা দেখবেন? হ্যাঁ অবশ্যই, কেন জি না। ম্যাম। ঠিক আছে দেখি রাজু কি প্রবলেম। প্রেজেন্ট করবেন? আচ্ছা আচ্ছা দেখেন ম্যাম, এই যে এই প্যানেলটা চলে আসছে, দেখেন এই পাশে অনেকগুলো টুল নাই আপনার মতো অ্যাডভান্স। এই প্যানেলটা হচ্ছে আমি মাঝে মাঝে কালার প্যানেলটা নিয়ে আসি, এখান থেকে কালার সহজে পিক করা যায়। ক্রস করে দেন, কেটে দেন এটাকে। এখানে কেটে দিয়ে এখানে আসতেছে, কিন্তু এটাকে আমি যখন কালার দিতে যাচ্ছি তখন কেন যেন যে নিপু ভাইয়ের মতো সিনমি হয়ে যাইতেছে। ফিল কালার দেওয়া যাবে না। আরে আচ্ছা এটা কালার চেঞ্জ করে বলতে পারেন? ফিল কালার তো হচ্ছে না, আমি তো ফার্স্টেই বলেছি ও শুধুমাত্র স্ট্রোক চিনে। রিভলভ যদি করি শুধুমাত্র স্ট্রোকে কাজ করতে হবে। ফিল কালার দিলে তো আমার অন্যরকম চেহারা চলে আসবে। আচ্ছা ব্ল্যাক থেকে অন্য কালার কিভাবে দেব? স্ট্রোক চেঞ্জ করেন, স্ট্রোকে চলে যান, বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। এই যে স্ট্রোক ব্ল্যাক কালার, নিচে নিচেরটা, বাইরে ক্লিক করেন। বাইরে? হ্যাঁ এই যে ফিলের নিচে স্ট্রোক লেখা, সিলেক্ট করেন। সিলেক্ট, এই যে ফিল FILL অ্যাপিয়ারেন্সে চলে যান, ডান পাশে অ্যাপিয়ারেন্সের ফিলের নিচে স্ট্রোক লেখা। হ্যাঁ এইটার কালারটার উপরে ক্লিক করেন, উপরে উপরে। হ্যাঁ কালারে ক্লিক করেন, এখন কালার চুজ করেন। আচ্ছা আর এই পাশে ম্যাম দেখেন, এই পাশে আমার অনেকগুলো টুল নাই। আচ্ছা দেখছেন? উপরে চলে যাই, মেনু বার, মেনু বারে যাই, ভিউ না সরি উইন্ডো, উইন্ডো উইন্ডো উইন্ডোতে যান, তারপরে যে টুল বারস, অ্যাডভান্স। অ্যাডভান্স তো করা আছে ম্যাম।
এজেন্সি রিসেট করেন তো দেখি, টুলবারস অ্যাডভান্স ক্লিক করেন, এখানে এজেন্সিয়ালে চলে যান, এজেন্সিয়াল উপরে ডানে অব্রোর যেটা আসছে এটাকে হ্যাঁ সরান, এজেন্সিয়াল রিসেট, এজেন্সিয়াল নিচে 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 হ্যাঁ রিসেট, ওয়েট করেন। তারপরে এখন উইন্ডোতে চলে যান, টুলস বার অ্যাডভান্স, সবগুলোই তো আছে, কোনটা নেই বলেন? আপনার মতো পেন্সিল টুলটা কই দেখেন। ওরে ভাই এই যে বক্স রেক্টেঙ্গেল টুলের নিচে পেন্সিল টুল, রেক্টেঙ্গেল টুল কোথায় আছে? টি এর নিচে রেক্টেঙ্গেল টুল, তার নিচে এইটা? হ্যাঁ এটাতে যান, হ্যাঁ এই যে পাইছি না। আপনি যে অ্যাডভান্স আপনার তারও বেশি টাকার কথা, সব টুলস আছে, টেনশন নিয়েন না। হাইড করলাম না, আমি স্টপ করলাম। না সমস্যা নেই। তো যে কোনো ধরনের মডেলিং করা হোক না কেন আমরা পারবো ইনশাআল্লাহ, তাই তো? তো এখন আসেন অন্য আরেকটা জিনিস দেখি। সাপোজ আমি এখান থেকে শেপ ক্রিয়েট করি, স্ট্রোকটাকে অফ রাখি, ফিল কালারটাকে অন করে দিলাম। এটাকে আমি অল্টার ধরে আরো 2টা বা 3টা কপি করি, এইরকম ভাবে 4টা কপি করে এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমি ওই যে আমরা সিম্বল নিয়ে এসেছিলাম উইন্ডো থেকে, সিম্বলটা নিয়ে আসি, আমি সিম্বলের মধ্যে এটাকে অ্যাড করতে চাই, তাহলে টেনে নিয়ে যাই এখানে, ছেড়ে দেই, এটাকে অ্যাড করে রাখি, এই সিম্বলটাকে কি করলাম এখানে অ্যাড করে রাখলাম। ওকে, এটাকে আমি এই পাশে রেখে দিই। রেখে দিলাম। সাপোজ আমি একটা শেপ ক্রিয়েট করব, ধরেন শিফট ধরে রাখি, এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, ফিল কালারটা অফ থাকবে, স্ট্রোকটাকে অন করে দিই, চলে যাব ইফেক্ট থেকে 3D, সেখান থেকে এক্সট্রুড অ্যান্ড বেভেল, না সরি ক্যান্সেল, ইফেক্ট থেকে 3D, সেখান থেকে রিভলভ করব, ওকেতে প্রেস করি, রিভলভ হয়ে আসছে। তো এই পয়েন্টের মধ্যে আমি একটা সিলিন্ডারের মতো কিছু আর্ট করলাম, এই পয়েন্টের মধ্যে কি করতে চাই, একটা ডিজাইন করতে চাই, ধরেন কোন একটা জিগজ্যাগ ডিজাইন করতে চাচ্ছি। তো এটা চলে যাব কোথায়, ইফেক্ট থেকে রিভলভ, এখানে চলে যাই, এই যে ম্যাপ পার্ট আছে, ম্যাপ পার্টে চলে যাব, ম্যাপ পার্টে যাওয়ার পর এরকম একটা প্যানেল আসছে, আসার পর আমি এখানে যাব সিম্বলে, এবং খুবই ভারী ফাইল, 3D করতে গেলে মাঝে মাঝে পিসি এরকম হ্যাং করবে। জি ম্যাম, হ্যাং হয়ে যায় ম্যাম, আমার কয়েকবার হয়েছে। একটু ভারী অপশনে চলে আসছি, তাই রেসপন্ডিং করছে না, সেটাকে আমরা ক্যান্সেল করে দিই, এখন তো কাজও করবে না।
Adobe Illustrator CC 2018 is not responding. Close the program. Okay. আচ্ছা আপু, এই ইলাস্ট্রেটরে যদি হেভি কাজ আমরা যদি করতে যাই, এই ধরনের যখন প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ধরো মানে পিসি কনফিগারেশন কেমন হলে এই ধরনের হ্যাং করবে না? যত হাই কনফিগারেশন, যত আপডেট করতে পারবেন, যত আপডেট করতে পারবেন, তত আপনার কাজ স্মুথ হবে, ডিজাইন সুন্দর হবে। আপনি ফ্রিলি মানে এমন কতটুকু ধরুন র্যাম কত জিবি হলে সবচেয়ে বেশি স্মুথলি কাজ করা যায়? এটা আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারবো না। ধরেন 2 জিবি দিয়েও আমি কাজ করেছি এখন, তারপর 4 জিবি দিয়েও কাজ করেছি, এখন 6 জিবিতেও কাজ করছি, বাড়িয়ে নিচ্ছি। মানে যত বেশি হবে তত স্মুথলি আপনি কাজ করতে পারবেন। আপু আমার অলরেডি ল্যাপটপে আছে 8 জিবি আছে, হ্যাঁ, তো আমার যদি এরকম দরকার হয় তাহলে আমার ডেস্কটপটা আমি নতুন করে সবকিছু সাজাবো, তো তাহলে আমি সেভাবে করব। একটু বাড়িয়ে আমি নিন। এই জন্য ধরুন 12, হ্যাঁ 12 বা 16 জিবি করে নিলেন। আর সাথে যদি আপনি একটু গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারেন, যে 2 জিবি গ্রাফিক্স কার্ড, একটা এসএসডি হার্ড ডিস্ক যদি অ্যাডজাস্ট করে নেন, আর তাহলেই এনাফ। দেখবেন যে গ্রাফিক্স কার্ড লাগানোর পরেই আপনার পিসি উড়াধুরা চলতেছে। পাংখা হয়ে যাবে। হ্যাঁ, পাংখা হয়ে যাবে। না আমার ফ্রেন্ড একটা আসতেছে, মনে করেন আজ থেকে 6 মাস পরে আসবে, ইয়া থেকে আসবে, মালয়েশিয়া থেকে আসবে। ওখান থেকে নাকি গ্রাফিক্স এর কার্ডগুলো খুব সস্তায় পাওয়া যায়, বলছে যে খুব রিজনেবল। আমাকে বললো যে কি দরকার বলে দে। আমি পরে চিন্তা করলাম যে তাহলে যদি এমন কিছু দরকার পড়ে তাহলে আমি ওখান থেকে আনিয়ে তারপর আমার মানে পিসি কনফিগারেশন টোটাল চেঞ্জ করে চেঞ্জ ফেলবো। করে ফেলি, বুঝতে পেরেছি। কিন্তু কাজ করবোই সেহেতু ভালোভাবে করবো। হ্যাঁ, কারণ বিডিতে হচ্ছে একটা গ্রাফিক্স কার্ড নিতে গেলেও আপনার মোটামুটি প্রায় 10-12 হাজার টাকা লেগে যাচ্ছে। আচ্ছা, আমি যে সিম্বলটাকে সেট করেছিলাম, সিম্বলটা কি আছে? এই যে সিম্বলটা আছে, ওকে গুড। সিম্বলটাকে থাকুক এখানে। আর আপাতত আমার সিম্বলের এটা প্রয়োজন নেই। সিলেক্ট করি, সিলেক্ট করে চলে যাব, সরি ইফেক্ট থেকে চলে যাব 3D, রিভলভে যাই। রিভলভে যাওয়ার পর এগুলো কি লেখা উঠতেছে? কোথায়? এই যে দাগ দাগ। আমারটাই আসতেছে না ম্যাম, আমারটাই টেক্সট আসতেছে বিভিন্ন। কি আপনার র্যাম শো করছে না, র্যাম কাজ করছে না, এরকম টাইপের? দেখি একটু। মিস্টার নিপু সিদ্দিকী, ম্যাম। কিং কোবরা, হ্যাঁ জি ম্যাম। দেখি না তো আমরা ইউটিউব, শুধু ইউটিউব। ম্যাম আপনি যে কথা বলতেছেন সেটা টেক্সট একাই আমার ম্যাম স্ক্রিনে ভেসে উঠতেছে একাই। যে কথা বলেন ম্যাম টেক্সট উঠতেছে আমার ক্যাপশন অন আছে, ক্যাপশনটা অন আমি আছে। কথা বলি আমার কথাগুলো উঠে যাবে। মজা তো। এখনো কি সেম কথাই হচ্ছে, মানে সেম প্রবলেম? জি ম্যাম আপনি যাই বলেন, মানে যে যাই বলতেছে ক্যাপশনটা অন আছে, ক্যাপশনটা অফ করেন তাহলে হবে। এই নিপু, শোভন কি বলছে? কিসের ক্যাপশন অন জি হচ্ছে ম্যাম। দেখেন তো। শোভন ভিডিও রেকর্ডিং করছে নাকি? জি ম্যাম, ওই যে সিসি লেখা আছে, মানে সিসি দেওয়া আছে, টার্ন অফ ক্যাপশন লেখা থাকে এরকম, ওই যে কি করলে এটা অফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই হয়তো কোথায় এটা? আমরাও শিখি। ম্যাম এই যে সিসি লেখা আছে। ও আপু আচ্ছা, ওই যে এই প্রেজেন্ট করতে হলে যেখানে ক্লিক করতে হয় তার আগে। বুঝতে পেরেছি। প্রেজেন্টের আগে যে ক্যাপশনে সিসি লেখা আছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে ক্লিক করলে আমি যা কথা বলবো সব এখানে স্ক্রিনে উঠছে। অফ করে দিলে ঠিক হয়ে যায়। টেক্সট আকারে।
বুঝতে পেরেছি, হ্যাঁ। ম্যাম এটা কিন্তু ভালো, আমরা বাংলাতে বলতেছি, ইংলিশে ট্রান্সলেট করে দিতেছি। জিনিসটা মজার। ম্যাম থ্যাংক। মজার তো কিছু সম্বন্ধে নাই। জিনিসটা জানতে পারলাম। কই আমারটাতে তো আসতেছে না। আপনি যখন আরে ভাই আচ্ছা শুনেন, হবে না তো, এই যে দেখেন কথাগুলো তো আপনি সেম, তো আপনি জোকস কথা তো সেম মতো হচ্ছে না। দেখা যাচ্ছে সে তার নিজের মতো করে আর কি ইংরেজি করে নিচ্ছে, বাংলা করে নিচ্ছে। নিপু সিদ্দিকী ভাবছে থিঙ্ক। রাজু ওই যে নিচে এখানে আসে দেখেন, এই যে আমারটার স্ক্রিন কি শেয়ার হয়েছে? হ্যাঁ রাজু, হ্যাঁ আপু স্ক্রিন শেয়ার জি আছে। ম্যাম। রাজুকে জিজ্ঞেস করছি, রাজু জি ম্যাম শেয়ার হইছে তো। এই যে এখানটা টার্ন অফ ক্যাপশন, এই যে এটা অন করা থাকলে এরকমটা হয়। আমার ওটা অপশনই নাই ম্যাম। থাক বেঁচে গেছে, দরকার নেই। থাকবে না রাইট। চলে যাই ইফেক্ট 3D রিভলভ। ম্যাপ আর্টে চলে যাই, ম্যাপ আর্ট আসবে এরকম একটা পার্ট, এখানে যাব, এই যে সিম্বলে চলে যাব, ওই যে আমি একটা সিম্বল রেখে আসছিলাম সেই নিউ সিম্বলটা অ্যাড করে দিই এখানে। অ্যাড করে দেওয়ার পর দেখি তো প্রিভিউ অন অফ করে, ওকে। জিওমেট্রিকটা ইনভিজিবল করে দিলাম, এই যে ইনভিজিবল জিওমেট্রিক। ইনভিজিবল করে দেওয়ার পরে শেড আর্টওয়ার্ক, দেখি তো এটা অন অফ, ওকে এটা দরকার নেই। আমি এটাকে একটু বড় করি, জেড অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেই। এই যে জিওমেট্রিকটা যে আছে ওর অ্যাঙ্গেলে আর কি সে কি করছে, কাজ করছে। অথবা আমরা যদি এরকমটা না করে একটা ফিল্মের রিলও বানাতে চাই তাহলে কিন্তু সেম কাজ হবে। রিলও আমরা কি করতে পারি, ওই হিসেবে বানাতে পারি। এই পার্টটা কি আনতে পেরেছি? ওকে, আমি এরকম ম্যাম আনতে তো পারছি কিন্তু 3D এর এফেক্ট করতেছে না, মানে হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাং একটু হবেই। দেখেন আমি এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এখন ধরুন আমি আপনাকে বললাম যে একটা এই ফিল্মের যে রিলগুলো হয় সেই রিল আপনি ক্রিয়েট করে দেখাবেন, রিল বানাবেন। তাহলে রিলটা কি করতে পারি আমরা, এরকম টাইপের, যে এটা তো আমি একটা নিয়েছি, চারটা নিয়েছি, আপনি একটা দিয়েই কিন্তু রিল আকারে ক্রিয়েট করে দেখাতে পারেন। তো আমি এরকম একটা নিলাম, এটাকে যদি আমি এখন অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিই, অবজেক্ট থেকে আবার এক্সপান্ড করি, এক্সপান্ড রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ রিলিজ ক্লিপিং মাস্ক, ওকে। এই ক্লিপ যে হয়েছে এটাকে আমরা ডিলিট করে দিলাম, তখন শুধু এই পার্টটা থাকবে। আচ্ছা এখানে আরেকটা ক্লিপিং মাস্ক আছে, এটাকেও ডিলিট করে দিই, ওকে। দেখেন এই পার্টটুকু আমরা পেয়ে গিয়েছি, যে কষ্ট করে পেন টুল দিয়ে করতে হতো এখন আমরা জাস্ট এই সহজে আমি এই পার্টটা করতে পারছি। তো অল্টার ধরে আমি আরেকটা কপি করি, কপি করার পর ট্রান্সফর্ম করব, রিফ্লেক্ট, প্রিভিউটা অন করে দিই, ওকে। এটার সাথে শিফট ধরি, এটার সাথে ম্যাচ করে,
টু এটাকে আনি এখান থেকে পাথফাইন্ডারে গিয়ে অল্টার ধরে এক্সপান্ড করে দিই, তখন কি হয়ে যাবে দেখেন, এটা একটা হয়ে গিয়েছে। ওই যে কি জন্য একটা ব্র্যান্ডিং আছে না, যে এরকম করে কি একটা শার্টের না যেন কিসের কাপড়ের কোনো একটা লোগো লিখলেন যে লোগো হেয়ার। হ্যাং শেষ হয়েছে? নিপু জি ম্যাম। বললাম হ্যাঙ্গিংটা কি কমপ্লিট? ম্যাম হ্যাঁ, জি ম্যাম এখনো হ্যাঙ্গিং? কমপ্লিট হয়ে গেছে ম্যাম, আবার রিস্টার্ট নিতেছে ম্যাম। আচ্ছা ম্যাম, আমি ওই যে অন্য সিম্বল যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি ওই যে সার্চ নামে অপশন আছে ওই জায়গায় সার্চ দিলে হয়ে যাবে? কোথায় সার্চ কোথায় পেয়েছেন? ম্যাম ওই যে সিম্বল যে অ্যাড করলেন যে জায়গা থেকে আর কি, ওই সিলিন্ডারে। যে ইফেক্টে গিয়ে ইফেক্ট 3D রিভলভ মোর অপশন, সরি মোর অপশন না, ম্যাপ পার্টে চলে যাই। এটা আসবে না, কোন একটা শেপ নিতে হবে। সাপোজ এটাই নিলাম। ইফেক্ট 3D রিভলভ ম্যাপ পার্টে চলে যাই। এই সার্চ লেখা যে এটা নিপু, এই যে এখানে যে সার্চ লেখা এটার কথা বলেছেন? ইউটিউব আপু আমার যে ম্যাপ আর্ট দিলে কোনো কিছুই তো আসছে না, কেন তা তো জানি না আপু। দেখি। আপু দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ অন হচ্ছে। ম্যাপ আর্ট দিলাম, আসেনি এখন, কিছু ওয়েট সিলেক্ট করে নেই তো, কাকে সিলেক্ট করেছেন? ও আচ্ছা। আবার ফার্স্টে থেকে কি বলে সঞ্জিতা ম্যাম, জি একটা শেপ নিয়ে নেন নতুন করে, এটাতে হবে না। ম্যাপ আর্টে গেলে আপনার তো এই হ্যাং করবে, কারণ একবার আপনি কাজ করেছেন, এটা ডিলিট করে দেন। এই যে আপনার একটু ওয়েট করেন, মাউস হ্যাঁ হ্যাঁ একটু ওয়েট করেন, ওই যে হ্যাং করে আছে।
হ্যাং করে আছে, নট রেসপন্ডিং। রিস্টার্ট নেবে মেবি। হ্যাঁ, রেজিস্টার নেওয়ার সম্ভাবনা আছে। সমস্যা নেই আপু, তাহলে আমি স্ক্রিন মানে শেয়ার অফ করে দিই, হ্যাঁ। দিয়ে আমি আবার যখন একটা শেপ নিয়ে তারপর সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আমাকে ম্যাপ আর্টে যেতে হবে। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্রিভিউটা অন করবেন, অন করে ম্যাপ আর্টে চলে যাবেন। আর তার আগে অবশ্যই আপনি সিম্বলে অ্যাড করে রেখে আসবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, আপু এটা রিস্টার্ট নিচ্ছে। ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। আজকে কত তারিখ? আজকে আপু ম্যাম 6 তারিখ। দেখছেন, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে। আলামিন, আসমান আরেফিন, নাইম, 3টা ক্লাস করিনি নাইম স্যার। নিপু সিদ্দিকি, রাজু আহমেদ, আছি ম্যাম। সঞ্জিদা ম্যাম। জি আপু আছি। 2টা ক্লাস করতে পারিনি। ফায়েজ, মিঠুন ঘোষ, আলামিন, নাইম, নিপু, রাজু, সঞ্জিদা। ওকে, চলে যাব 53 ব্যাচে। শোভন, সাব্বির। জি ম্যাম। কয়টা ক্লাস করিনি? ম্যাম ঈদের পরে আজকে ফার্স্ট। 3টা ক্লাস মিস। দেখি তো মনে করি কি আছে ফার্স্ট ক্লাসে। না, অত কিছু নেই। পরের ক্লাসে নো। হ্যাঁ, করতে পারবো, আমরা জাস্ট ভিডিওটা দেখে নেব। হ্যাঁ, ওকে ম্যাম। ঠিক আছে। ভিডিও কোথায় আছে মনে আছে তো? ড্রাইভে। ড্রাইভে পাচ্ছি না। ইউটিউব। হ্যাঁ, ড্রাইভে নেই, খুঁজলে লাভ নেই, ইউটিউবে পাবো। ওটা ভালো হইছে। ইউটিউবে দেখে নিতে হবে। জি জি। ওই যে কথা আছে না, ছোড় আয়াম। ম্যাম ভালো হইছে তো ম্যাম। আপনার এটা অনেক ভালো হয়েছে ইউটিউবে হওয়াতে, মানে দরকার হয় যে জায়গাটুকু আমরা টেনে নিব ওই জায়গাটা খুব ইজিলি টেনে নেওয়া যায়। আর ম্যামের তো আরো ভালো হইছে। হ্যাঁ, আমার মনিটাইজেশন হবে তাড়াতাড়ি। এই জন্যই আর কি করা। আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে আমি হচ্ছে ওই যে টার্গেট নিয়েছি, যে সফটওয়্যারগুলো আমি পারি, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, অ্যানিমেট, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপর হচ্ছে 3ds ম্যাক্স, তারপরে ভিডিও স্ক্রাইব, মানে যেই সফটওয়্যারগুলো আর কি জানা আছে আমার, প্রত্যেকটারই হচ্ছে ছোট ছোট করে ভিডিও মানে ইউটিউবে দেখে। হ্যাঁ বলেন। আপনি যে ওই যে কিছু ক্যারেক্টার ডিজাইন করেন, যে যেমন মনে করেন গেমস এর যে ক্যারেক্টার ডিজাইন করেন বা অ্যানিমেশনের যে কিছু ক্যারেক্টার ডিজাইন করেন, এগুলোর টিউটোরিয়াল দিয়েন, তাহলে আমরাও ওগুলো থেকে শিখতে পারবো। হ্যাঁ সেটাই, মানে আমি চাচ্ছি এরকমটা যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সাপোজ ফটোশপের আমরা কোনো একটা সাইট ফলো করছি, বাট অনেক সময় অনেক কিছু মিসিং থাকে, যে হয়তোবা তারা নিজেরাই করে না, যে 20টা বা 25টা ক্লাসে শেষ করে দেয়। বাট আমার টার্গেট হচ্ছে, আমার ধরেন ফটোশপ আমরা 20টা ক্লাসে শেষ করেছি, যেমন যদি হয় 20টা ক্লাসেও কিন্তু আমরা অনেক কিছুই দেখিনি, অনেক কিছুই আছে শিখিনি, বা ওটা আসলে পসিবল না। তাহলে আমাদের ক্লাস এরকম মানে 50টা ক্লাসও আমরা ফটোশপ শেষ করতে পারবো না, এত বিশাল। যে যতটুকু সময় প্রয়োজন, যে ফটোশপেই ধরেন আমার 100টা ক্লাস হয়ে গেল,
আমি 100টাই করব। ইলাস্ট্রেটরে ধরেন আমার এরকম 1-150টা ক্লাস হলো, ওকে, মানে সব পার্ট বাই পার্ট থাকবে যে আমরা আজকে কি শিখছি, শুধু পেন টুলের কাজ শিখছি। আজকে কি শিখছি, শুধু টাইপ টুলের কাজ, যে টাইপ টুলের জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করব, যে টাইপ অন এ পাথ টুল। এই পাথ টুল দিয়ে আমরা কি কি করতে পারি, লোগো ডিজাইন বা কিভাবে শেপ, যে 5 থেকে 10 মিনিটের, এর বেশি বড় করব না ভিডিওগুলো, কারণ বেশি বড় হলে যে 1-1.5 ঘন্টা এটা তো আর দেখে না। ছোট ছোট করব, যে কাজগুলো যাতে সহজেই সবাই পারে, পেয়ে যায়। দোয়া করেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। ওকে, সাপোজ আমি এখানে একটা ম্যাম একটা পানির বোতল ক্রিয়েট করে দেখাবেন? কিছুক্ষণ আগে না করলাম, ওটা হচ্ছে না কেন, আরেকবার একটু দেখাই দেন তো। আচ্ছা আগে আপনাকে ধরেন আমি এখানে যাই, ওয়াটার বোতল, আপনি কি বোতল নিতে চান? এটা তো হচ্ছে রিয়েল ইমেজ। এখন রিয়েল ইমেজকে, বাট আমরা যখন করব আমাদের তো রিয়েল ইমেজ আসলে এইভাবে করা যাবে না, যে 3D আনতে গেলে এগুলো হচ্ছে আপনি এই ওটাই কি বলে মায়া সফটওয়্যার বা ধরেন এই ম্যাক্স সফটওয়্যার, এগুলো দিয়ে আমরা তখন এগুলা মডেলিং করতে পারবো। ইলাস্ট্রেটরে পসিবল না, কারণ ইলাস্ট্রেটরে করলে এটা কি আসবে, ইলাস্ট্রেট হয়ে আসবে। ক্লিয়ার? তো আপনি যেই বোতলটা বানাতে চান, সরি 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 কপি ইমেজ, আমি ইমেজটাকে নিয়ে নিলাম, ইলাস্ট্রেটরে চলে যাই, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ওকে, পেন টুলটা নিয়ে নিই, কাটতে হবে একদম মিডল পয়েন্ট বরাবর। আমি এটাকে মিডল পয়েন্ট ধরলাম, ধরার পর আপনি জাস্ট একটা পার্ট, এক সাইড কাটতে হবে, শেপ নিতে হবে। এতটুকু শেপ নিলাম, ফিগারটা যা আছে সেটা নেওয়ার ট্রাই করব। ওকে, এতটুকু, আবার সেম ওয়েতে এখানে ক্লিক করব, এতটুকু সেম ওয়েতে, ওরে ভাই কতগুলো স্টেপ। শিপ ধরে এই মাথাটা কাটি, এই জায়গাটা রাখি, ওকে, এটা হ্যান্ডেল কেটে দেই, ওকে, শিপ ধরি, ক্যাপটা কিন্তু আলাদা, আপনি চাইলে ক্যাপটাকে আবার পরে করতে পারেন আলাদাভাবে। তো ধরেন আমি এতটুকুই করলাম, ক্যাপটাকে আলাদাভাবে করি। ওকে, এটাকে একটা স্ট্রোক দিয়ে দেই, এই কালার নিয়ে যাই, সিলেক্ট করি, সিলেক্ট করার পর যাব ইফেক্ট,
3D রিভলভ প্রিভিউ অন করে দেন, ওকেতে প্রেস করেন, চলে আসছে। এখন আমি যদি ক্যাপটাকে ক্রিয়েট করি, পেন টুল দিয়ে আমি এখন ক্যাপটার সাইজটা নিয়ে নেব। ওকে, এটার কালার দেব ব্লু কালার। সিলেক্ট, ইফেক্ট, 3D রিভলভ, প্রিভিউ অন করি, ওকেতে প্রেস করি। ক্যাপটাকে ধরে নিয়ে আসি, ঠিক আছে মিস্টার রাজু? জি ম্যাম, হয়েছে। আপনারটা? আমি করি নাই এখনো, আমি দেখলাম এতক্ষণ। আচ্ছা, ওকে, ট্রাই করেন, দেখেন কাজ করবে। ডিলিট করে দিই, যে কোনো সময় পিসি আবার হ্যাং করে ফেলবে। কি করতে চাচ্ছিলাম, সাপোজ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। ইউটিউবে খুব বেশি এই ভিডিওটা দেখা যায়। ইফেক্টে চলে যাই, ইফেক্ট থেকে পিক্সেল আর্ট, পিক্সেলেটে যাব, কালার হাফ টোনে চলে যাই। কুড নট ফিল্টার দ্য ইমেজ বিকজ দ্য সিলেক্টেড এরিয়া ওয়াজ এমটি। ওকে, নো প্রবলেম। আমি একটা কালার অ্যাপ্লাই করে দেই। ম্যাক্সিমাম রেডিয়াস 8, 5 দিলাম, বাকি যা আছে ওকে দেই। নো নিড। একটা শেপ ক্রিয়েট করি, সিলেক্ট করি, চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে ইফেক্ট গ্যালারি, না আর্টিস্টিক, নো ব্লার, নো ব্রাশ স্ট্রোক, ডিফিউজ, পিক্সেল আর্ট, কালার হাফ টোন, এইট ছিল দেখি তো, 8 পিক্সেল, ডিগ্রি, স্ক্রিন, চ্যানেল 1 2 3। ওকে, ইফেক্ট, পিক্সেল আর্ট, কালার অফ টোন, আমি 50 করে দিই। প্রিভিউ নাই, এটাই হচ্ছে মেইন প্রবলেম। প্রিভিউ থাকলে তাও বোঝা যেত। ও মাই গড, অনেক বেশি হয়ে গিয়েছে। আচ্ছা, এটা তাও চলে। আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে ইমেজ ট্রেসে চলে যাই। যাওয়ার পর
প্রিভিউটা অন করি এখান থেকে। ওকে, অ্যাডভান্সে আসি। স্ন্যাপ কার্ভার্স টু লাইন্স অফ করে দিই, ইগনোর হোয়াইট। সাদাটাকে আমি ইগনোর করতে চাচ্ছি, জাস্ট শুধু পয়েন্টটাকে চাই। ওকে, এটা করার পরে যে এখান থেকে এক্সপান্ড করে দিই, শুধু এই পয়েন্টটা চাচ্ছিলাম। যদিও পয়েন্টগুলো আমাদের বৃত্তগুলো একদম এলোমেলো, এটাকে আমি সিম্বল অ্যাড করে রাখি। উইন্ডো থেকে সিম্বল এখানে অ্যাড করে রাখবো। সিম্বলটাতে অ্যাড করে রাখলাম, আমার এটার কাজ শেষ। ডিলেট। আমি আরেকটা সার্কেল নিয়ে নিলাম, এটার হচ্ছে ফিল কালার অফ থাকবে, জাস্ট স্ট্রোক থাকবে। ওকে, সিলেক্ট করে চলে যাব ইফেক্ট 3D, না সরি, সিলেক্ট করব, স্ট্রোকটা অফ, ফিল কালারটাকে অন করে দিই। একটা লাইন নিয়ে আসি, যে কোনো লাইন নিয়ে দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, মিডল অ্যালাইনমেন্ট। এই যে এখান থেকে চলে যাব, কোথায় যেন, এই যে ডিভাইড, এখানে চলে যাব ডিভাইড, ডিভাইড করে দেব। কন্ট্রোল শিফট জি, গ্রুপটাকে ভেঙে দেব। আমার এই পার্ট শিফট জি, এটার দরকার নেই, এটাকে ডিলিট করে দিই। আমার প্রয়োজন এইটা। সিলেক্ট করব, যাব ইফেক্ট থেকে 3D, তারপরে হচ্ছে রিভলভ, প্রিভিউটা অন করি। ম্যাপ আর্টে চলে যাব, আসার পর এখান থেকে নিউ সিম্বলটা সিলেক্ট করি, নতুন সিম্বলটা চলে এসেছে। এখান থেকে ইনভিজিবল জিওমেট্রিক করে দেব, মানে জিওমেট্রিকটা যে সেটা ইনভিজিবল হয়ে যাবে। তো এটাকে একটু বড় করি, অল্টার শিফট ধরে ঘুরাই। কোন অ্যাঙ্গেলে আসলে দেখতে চাচ্ছি আমরা, আর একটু বড় করি। এরকম টাইপের চাচ্ছি, ওকেতে প্রেস করি। ওকে, আমাদের এই বৃত্তগুলো যদি একদম পারফেক্ট হতো তাহলে আরো সুন্দর হতো। অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ, রাইট বাটনে ক্লিক, রিলেস ক্লিপিং মাস্ক। এই পার্টটাকে ডিলিট করে দেই, এটাকে সিলেক্ট করি, এখানে আরো কিছু পার্ট আছে, এটাকেও ডিলিট করে দিই। ওকে, গ্রেডিয়েন্টে চলে যাই, কালার অ্যাপ্লাই করে দিই একটা। এটা ধরেন এই কালারটা দিলাম, এটা ধরেন রেড কালারটা দিলাম। ওকে, এরকম কিছু একটা রাখলাম।
পারবো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ পারবো আগামী ক্লাসে আবার দেখা হবে আর প্র্যাকটিস করেন 3D নিয়েই প্র্যাকটিস করব ঠিক আছে ঠিক আছে